আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লাইভটি প্রপারলি শোনা যাচ্ছে কিনা, এবং যারা যারা যুক্ত আছেন যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে যারা যারা আমরা লাইভটি দেখতেছি সবাই আমরা লাইভটি শেয়ার করে দেই। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025-এর নতুন বিধিমালা প্রবর্তন করা হয়েছে, সেই নতুন বিধিমালা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে যারা যারা লাইভটি দেখতেছেন আমরা লাইভটি শেয়ার করে দেই, পরিচিত যারা আছে সবাইকে আমরা লাইভে মেনশন দেই। যারা এখনো লাইভে যুক্ত হয় নাই আমরা দ্রুত সময়ে লাইভে যুক্ত হই। আসসালামু আলাইকুম। অনেকেই আমরা যুক্ত হয়েছি, যারা এখনো যুক্ত হই নাই দ্রুত সময়ে যুক্ত হয়ে নেই। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা সবাই লাইভে যুক্ত হই, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সবাই আমরা চলে আসি, কোথায় থেকে আমরা যুক্ত হয়েছি কমেন্টের মাধ্যমে জানাই। কামরুন নাহার মলি আপু বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা আসেন আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আমাদের আলোচনা হবে আমরা একটু স্লাইডে চলে যাই। তার আগে আমাদের লাইভটি আমরা একটু গ্রুপে শেয়ার করে দেই। শেয়ার অপশন পাচ্ছি না কেন, কেন এমন হলো? আমরা একটু সময় নিচ্ছি। এক মিনিট সময় নিচ্ছি আমরা। আমরা গ্রুপে একটু পোস্ট দিয়ে দিলাম, তাহলে গ্রুপে যারা আছেন সবাই দেখতে পাবেন। ওকে, আমরা মূল আলোচনায় চলে যাই। দেখি কতজন যুক্ত আছি আমাদের সাথে। আচ্ছা, অনেকেই যুক্ত আছি, মাশাআল্লাহ। আজকের আমাদের যে গল্প প্রাইমারি শিক্ষক নিয়ে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন বিধিমালা প্রবর্তন করা হয়েছে 2025। আগের সিস্টেম কিছুটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ হওয়া বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো এবং আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত, নতুন পরীক্ষা পদ্ধতিতে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত, কোন কোন টপিক থেকে আমাদের প্রশ্ন হবে এবং সেই বিষয়গুলো কিভাবে আমরা সহজেই সলভ করতে পারবো, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন, শুরুতেই আমরা যে টপিক নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025। আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে। এই টাইটেলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো 2025 সালের নতুন বিধিমালা প্রবর্তন করা হয়েছে প্রাইমারি পরীক্ষার জন্য। এটা গতকাল প্রকাশিত হয়েছে। আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আসেন, নতুন পরীক্ষা পদ্ধতিতে দেখেন, নতুন পরীক্ষা পদ্ধতিতে এখানে 2 ধাপে আপনার পরীক্ষা হবে, সেটা হলো লিখিত এবং ভাইবা। 2 ধাপে পরীক্ষা হবে, লিখিত এবং ভাইবা।
লিখিত এবং ভাইবা। দেখেন এখানে দুইটা স্টেপ, একটা হলো লিখিত আর একটা হলো ভাইবা। এই লিখিত বলতে মূলত এমসিকিউ কে বোঝানো হয়, হ্যাঁ, কারণ লক্ষ লক্ষ স্টুডেন্টের লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এখানে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার যে পদ্ধতি, এটা হলো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এখন এই এমসিকিউ পদ্ধতির পরীক্ষার জন্য আপনাদের প্রশ্ন থাকবে হলো 90টি প্রশ্ন থাকবে, এবং এখানে টাইম থাকবে হলো 90 মিনিট। 90টি পরীক্ষার জন্য আপনারা 90 মিনিট সময় পাবেন। এটা অ্যাট এ গ্লেন্স একদম ছোট্ট একটা কথা, কিন্তু এটার ব্রড ডিসকাশন, ইলাবোরেট ডিসকাশন আমরা একটু পরেই আসতেছি। দেখেন এখানে পদসংখ্যা, সম্ভাব্য পদসংখ্যা এখানে আসতেছে 13,000 প্লাস। পদসংখ্যা থাকবে 13,000 প্লাস। আপনারা এই সার্কুলারটা পাবেন এই চলতি সপ্তাহের মধ্যেই পাবেন, অর্থাৎ আজকে শুক্রবার, রবিবারে হলো প্রথম কার্য দিবস আপনার এই সপ্তাহের। আপনারা এই চলতি সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন প্রাইমারির যে সার্কুলার, চলতি সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। আসেন, এখানে আমরা দেখলাম যে সম্ভাব্য পদসংখ্যা থাকবে 13,000 প্লাস। 13,000 প্লাস সম্ভাব্য পদসংখ্যা থাকবে। আচ্ছা, ফাতিমা আপু বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা কোটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ টপিক এখন এটাই। স্যার একটা প্রশ্ন আমি জানতে চাচ্ছিলাম, সার্কুলারটা কি বিভাগ ভিত্তিক হবে নাকি সারা দেশেরই হবে? সার্কুলার বিভাগ ভিত্তিক হবে, এবং আপনার যে প্রতিযোগিতা, আপনার উপজেলা পর্যায়ের যারা প্রার্থী আছেন শুধুমাত্র তাদের সাথে আপনাদের প্রতিযোগিতা হবে। আচ্ছা, প্রাইমারিতে কি মাইনাস মার্কিং আছে? কি প্রাইমারিতে মাইনাস মার্কিং অবশ্যই আছে, প্রাইমারিতে মাইনাস মার্কিং, এবং এটা সার্কুলার হলে স্পষ্টভাবে তারা আরো জানিয়ে দিবে। আচ্ছা স্যার, রবিউল ইসলাম ভাইয়া বলেছেন স্যার ওই 93% মেধার ভিত্তিতে নিয়োগের 20% বিজ্ঞান মানে কি? 100 জনের মধ্যে 18.6 জন বিজ্ঞান থেকে নেওয়ার পর আর নিবে না, মেধাক্রম চান্স পেলেও নিবে না, এরকম কি? আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের যে কোটা পদ্ধতি, এই কোটা পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। লুনা আফরোজ বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই অনেক অপেক্ষায় আছেন, আমরা বিস্তারিত আলোচনা করব বিধিমালার বিষয়টা। তবে অ্যাট এ গ্লেন্স আমরা দেখলাম যে পরীক্ষা পদ্ধতি আমাদের এমসিকিউ প্লাস হলো ভাইবা। প্রশ্ন থাকবে 90টি, এবং এমসিকিউ পরীক্ষায় 90টি প্রশ্ন থাকবে, এবং ভাইবাই যে 10 মার্ক, 10 মার্ক। এই আপনার এমসিকিউ হলো 90 মার্ক আর ভাইবা হলো 10 মার্ক, টোটাল 100 মার্কের যে পরীক্ষা পদ্ধতি। এবং এইখানে এমসিকিউ পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 90 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আসেন আমরা একটু এই যে ব্যাপারগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ওকে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে লিখিত পরীক্ষা, অর্থাৎ আপনার এমসিকিউ পরীক্ষার জন্য মোট যে 90 নম্বর আছে, এই 90 নম্বর কোন কোন সাবজেক্ট থেকে 90 নম্বর এখানে 90 নম্বরের প্রশ্ন করা হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখানে স্লাইডের মধ্যে দেখাচ্ছি। আপনারা একটু দেখতে পাচ্ছেন এইখানে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে। সেটা হলো দেখেন, এই যে লিখিত পরীক্ষা, দ্যাট মিনস এখানে এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ পরীক্ষার জন্য এখানে দেখেন সাবজেক্ট কয়টা নির্ধারণ করা হয়েছে। এখানে 4টা সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে। নাম্বার 1 আমরা যদি আলোচনা করি বাংলা বিষয় নিয়ে, বাংলাতে দেখেন 25 মার্ক থাকবে। বাংলাতে 25 মার্ক থাকবে। এখন প্রশ্ন হলো যে ভাইয়া এই যে বাংলাতে 25 মার্ক থাকবে, সেক্ষেত্রে এখানে বাংলা লিটারেচার আছে, বাংলা গ্রামার আছে, এক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হতে পারে? এখানে এক্সাক্ট কোনো মার্কস ডিস্ট্রিবিউশন দেয়া হয়নি, তবে আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা যেটা দেখতে পাই, এই যে বাংলা বিষয়ে একটা হলো ব্যাকরণ, এই যে ব্যাকরণ থাকে, আরেকটা হলো সাহিত্য। ব্যাকরণ থাকে এবং সাহিত্য থাকে। ব্যাকরণ থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন হয়। এই যে 25 যে এখানে বাংলার জন্য নম্বর নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা ব্যাকরণ থেকে এখানে দেখবেন যে 18 থেকে 19 মার্ক পাবেন। 18 থেকে 19 মার্ক পাবেন। ব্যাকরণে সবচেয়ে বেশি মার্ক এখান থেকে প্রশ্ন করা হয়। ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি মার্কের প্রশ্ন করা হয়, 18 থেকে 19 মার্কের প্রশ্ন পাবেন। এবং সেই জায়গা থেকে এইখানে আপনাদের 6 বা 7 মার্কের প্রশ্ন পেতে পারেন। লিটারেচার থেকে বা বাংলা সাহিত্য থেকে এখানে 6 বা 7 মার্কের প্রশ্ন পেতে পারেন। তাহলে আমরা যেটা দেখলাম যে বাংলা বিষয়ে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যাকরণ থেকে 18 থেকে 19 মার্কের এখানে প্রশ্ন করা হতে পারে, অথবা এখানে বাংলার জন্য 6 অথবা 7 মার্কের
অর্থাৎ বাংলা সাহিত্যের জন্য 6 থেকে 7 মার্কের প্রশ্ন করা হতে পারে। আমরা এই 25 মার্কের মধ্যে দেখেন 25 মার্কের জন্য আমরা কি পড়ব, কোন কোন বিষয়গুলো আমাদের পড়া উচিত এবং সেই জায়গা থেকে আমাদের কিভাবে স্টাডি করে রেগুলার স্টাডির মধ্য দিয়ে সার্কুলার যেহেতু হয়েই যাচ্ছে, আপনি আপনি জানেন না আসলে কোন বিভাগেরটা আগে আসে। আমরা শুনতেছি গুঞ্জন যে রংপুর বিভাগের সার্কুলার আগে আসতেছে। যাই হোক, আমরা যেই বিভাগেরই সার্কুলার পাই না কেন, আমরা যেহেতু এখানে সারা বাংলাদেশ মিলে সবাই মিলে এখানে যুক্ত আছি, সবার উদ্দেশ্যেই আমাদের গল্প হবে, সবার উদ্দেশ্যেই আমাদের কথা হবে। সেই জায়গা থেকে বলবো যে যেহেতু নতুন বিধিমালা প্রবর্তন করা হয়েছে, সার্কুলার যে কোনো সময় আসতেছে, সুতরাং আর আপনাদের হাতে সময় নেই। কারণ এবার নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন রূপে। কারণ ইতিপূর্বে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই যে কোটা পদ্ধতির নতুন যে সিস্টেম, নতুন সিস্টেমে একেবারে নতুন পদ্ধতিতে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা প্রাইমারি পরীক্ষার একটা নতুন পরীক্ষা পদ্ধতি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আপনার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনার প্রস্তুতিকে কিন্তু শানিত করতে হবে। সেই জায়গা থেকে স্ট্রং যদি আপনি প্রিপারেশন নিতে না পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই এখন আপনি সফল হতে পারবেন না। আসেন পরের যে আমাদের সাবজেক্ট, আমাদের দ্বিতীয় সাবজেক্ট হলো ইংরেজি বিষয়। এই ইংরেজি বিষয়ে দেখেন এখানে আমাদের 25 মার্ক নির্ধারণ করা হয়েছে। ইংরেজি বিষয়ে 25 মার্ক নির্ধারণ করা হয়েছে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রেও আমরা দুটো ক্যাটাগরি পাই, একটা হলো গ্রামার পাই, একটা হলো গ্রামার পাই। আগেরগুলো আমরা একটু মুছে দেই। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, ইংরেজি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে 25 মার্ক দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে ইংরেজির জন্য আমরা গ্রামার পার্ট দেখব। ইংরেজির জন্য আমরা গ্রামার পার্ট দেখব এবং এখানে লিটারেচার পার্ট আছে, হ্যাঁ, এবং এখানে লিটারেচার পার্ট আছে বা সাহিত্য পার্ট আছে। এখানে লিটারেচার পার্ট আছে। দেখেন যেহেতু 25 মার্ক, বাংলা বিষয়ের মতো এখানে ম্যাক্সিমাম টাইপের দেখা যায়। আর এখানে আরেকটা বিষয় হলো ইংরেজির ক্ষেত্রে, প্রাইমারির ইংরেজির ক্ষেত্রে কি টাইপের প্রশ্ন হয়। প্রাইমারির ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশ্ন হয় হলো আপনার এই যে মেমোরাইজিং কোশ্চেন টাইপের যে কোশ্চেনগুলো আছে, মেমোরাইজিং পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এই মেমোরাইজিং পার্টের মধ্যে আপনার ফ্রেশ ইডিয়মস আছে, এইখানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এরপরে আপনার ট্রান্সলেশন আছে, এইখানে আরো যে গ্রুপ ভার্বস আছে, সবচেয়ে এখান থেকে মেমোরাইজিং পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এই জন্য গ্রামার পার্টও এখানে আছে, মেমোরাইজিং পার্টও আছে এবং লিটারেচার পার্ট আছে, 3টা পার্ট। তাহলে এই 3টা পার্টকে আমরা একটু আলাদা আলাদা করে দেখার চেষ্টা করি। ইংরেজি বিষয়ে আমরা 3টা পার্ট করলাম, যেখানে এখানে মেমোরাইজিং পার্ট বা মুখস্থ পার্ট। এই যে মুখস্থ পার্ট থেকে সবচেয়ে আপনার বেশি প্রশ্ন হবে। এখানে আপনার 10+ প্রশ্ন হবে, 10টার বেশি প্রশ্ন হবে আপনার মুখস্থ পার্ট থেকে। আর গ্রামার যেটা আছে, যেহেতু 25 মার্কের এখানে পরীক্ষা হবে, 10+ আপনার মুখস্থ পার্ট এবং গ্রামার পার্ট থেকে আপনার এখানে 10 মার্কের মতো প্রশ্ন হবে। গ্রামার পার্ট থেকে 10 মার্কের প্রশ্ন হবে। এই গ্রামার পার্ট থেকে আমরা প্রত্যেকটা এই সাবজেক্টের জন্য আলাদা আলাদা অ্যানালাইসিস ক্লাস নিব, প্রত্যেকটা পার্টের জন্য। বাংলা, ইংলিশ, এখানে ম্যাথমেটিক্স আছে, এরপরে হলো আপনার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল বিষয় অর্থাৎ জিকের জন্য যে টপিকগুলো আছে, সমস্ত টপিকগুলো অ্যানালাইসিস করে, অর্থাৎ প্রাইমারির বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের মধ্য দিয়ে এই যে সাবজেক্টটি বিষয়ে কোন কোন টপিক থেকে বা কোন কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন হয়েছে, সমস্ত অধ্যায়গুলো নিয়ে আমরা একটা অ্যানালাইসিস ক্লাসের ধারাবাহিকভাবে আমরা অ্যানালাইসিস ক্লাসের একটা ব্যবস্থা করব। সেই জায়গা থেকে আপনি আপনার প্রয়োজনীয় টপিকগুলো থেকে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন খুব সহজেই আপনি আমাদের ক্লাসগুলো দেখার মধ্য দিয়ে এখানে আপনি জানতে পারবেন। আসেন আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যে মুখস্থ বিষয়ে অর্থাৎ মেমোরাইজিং পোরশন থেকে এখানে বেশি প্রশ্ন হয়, 10+ প্রশ্ন পাবেন। গ্রামার পোরশন থেকে এখানে 10+ প্রশ্ন পাবেন এবং লিটারেচার পোরশন থেকে সবচেয়ে কম প্রশ্ন হয়। লিটারেচার পোরশন থেকে সবচেয়ে কম প্রশ্ন হয়, অর্থাৎ ইংরেজি সাহিত্য বিষয় এখানে আপনার 4 থেকে 5 মার্কের প্রশ্ন হতে পারে। 4 থেকে এখানে 5 মার্কের প্রশ্ন হতে পারে। অর্থাৎ আমরা যেটা দেখলাম ইংরেজি বিষয়ে আমরা 3টা পার্ট, একটা হলো মেমোরাইজিং পার্ট, মুখস্থ পার্ট, এখানে ভোকাবুলারি টাইপের আছে, যে পোরশনগুলো আপনার সিনোনিম, অ্যান্টোনিম থেকে শুরু করে আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে এখানে অন্তর্ভুক্ত হবে। এবং গ্রামার, শুধু গ্রামার যে দেখেন এখানে ভয়েস থেকে কোশ্চেন হয়, ন্যারেশন থেকে কোশ্চেন হয়, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে কোশ্চেন হয়, ভার্ব থেকে কোশ্চেন হয়, রাইট ফর্ম অফ ভার্বস থেকে কোশ্চেন হয়, কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন হয়। আরো আপনার ইংরেজি গ্রামারের যে বেসিক একদম এলিমেন্টারি রুলস যেগুলো আছে সেখান থেকে কোশ্চেন হয়। একেবারেই সহজ কোশ্চেন হয় ইংরেজি গ্রামার বিষয়।
তবে মেমোরাইজিং পর্শনে আপনার ইংরেজিতে একটু কঠিন প্রশ্ন হয়, সেগুলো যদি আপনি ধারাবাহিকভাবে নিয়মিত প্র্যাকটিস না করেন আপনি এখানে ভালো করতে পারবেন না। আমরা কথা বলতেছিলাম লিটারেচার নিয়ে, গ্রামার পর্ষণ শেষ, মুখস্থ পর্ষণ শেষ এবং লিটারেচার। লিটারেচার থেকে আপনি বিগত বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ আমরা জানি বিগত দশম বিসিএস থেকে শুরু করে এই 48তম বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই জায়গায় আপনি লিটারেচার পর্ষণে যে কোশ্চেনগুলো দেয়া আছে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেই, মানে বুঝে বুঝে প্র্যাকটিস, শুধু মুখস্থ করলেই হবে না, বুঝে বুঝে যদি আপনি মুখস্থ করেন। আমরা অনেকেই আছি জব সলিউশন স্টাডি করি, কিন্তু জব সলিউশন প্রথম থেকে শেষ করতে পারি না, কিছুদিন পরে আর আমাদের ধৈর্য থাকে না। সেক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, জব সলিউশন হোক বা যে কোনো সলিউশনই হোক না কেন, আপনি বুঝে বুঝে আয়ত্ত করার চেষ্টা করুন, যাতে ব্রেইনে আপনার এই লং টার্ম মেমোরিতে বিষয়গুলো আপনার সেভ হয়ে থাকে। তাহলে লিটারেচার পর্ষণ থেকে বিগত বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, এই লিটারেচারের প্রশ্নগুলো সলভ করলে এখান থেকে আপনাদের এই প্রত্যেকটা বিষয় এখানে সলভ হয়ে যাবে। এখন আমরা পরের বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমাদের বাংলা চলে গেল, ইংরেজি চলে গেল। এখন পরে আমাদের 3 নম্বরে দেখেন, আমাদের 50 মার্কের প্রস্তুতি হয়ে গেল। এখন আমরা যেটা আলোচনা করব গণিত নিয়ে, গণিত নিয়ে আলোচনা করব এবং দৈনন্দিন বিজ্ঞান নিয়ে। দেখেন এখানে গণিত প্লাস বিজ্ঞান থেকে আপনাদের 20 মার্কসের প্রশ্ন দেয়া আছে, 20 মার্কসের প্রশ্ন দেয়া আছে। এইখানে 20 মার্কসের প্রশ্ন হবে। সেক্ষেত্রে এখানে দেখেন গণিত থেকে আমরা একটা প্রেডিকশন করি, সেই জায়গা থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে গণিত থেকে আপনি 15 প্লাস 15 এর অধিক নাম্বার আপনি এখান থেকে ক্যারি করতে পারবেন। গণিত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে, এখানে 15 প্লাস প্রশ্ন থাকবে। সেই জায়গা থেকে দৈনন্দিন বিজ্ঞান, এই সায়েন্স থেকে আপনার 4 থেকে 5টা কোশ্চেন আপনি কমন পেতে পারেন, 4 থেকে 5টা কোশ্চেন কমন পেতে পারেন। তার মানে আমরা দেখলাম 20 মার্কসের মধ্যে এখানে 15 প্লাস কোশ্চেন থাকবে গণিত থেকে। অ্যাটলিস্ট আপনি এখান থেকে 15 মার্কস কমন পাবেনই গণিত থেকে। আর দৈনন্দিন বিজ্ঞান থেকে আপনি এখানে সর্বোচ্চ 5টা পেতে পারেন, অথবা এখানে আপনার 2 থেকে 3টাও পেতে পারেন। তবে আপনি এখানে ধরে রাখেন গণিত থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হবে এবং সেই জায়গা থেকে আপনি গণিতের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন। আর গণিতের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস ক্লাস নেব, সেই জায়গা থেকে আমরা সবকিছু একদম ইন ডিটেইলস আলোচনা করব। আজকে আমরা ইন ডিটেইলস আলোচনা করতেছি না, আজকে আমরা পুরো সার্কুলারটা অ্যাট এ গ্লেন্স এবং আমাদের ধারাবাহিকভাবে কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে আমরা একদম স্লাইডের মধ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আসেন, আমাদের গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে এখানে 20 মার্কসের প্রিপারেশন নিতে হবে, 20টা প্রশ্ন থাকবে। সেই জায়গা থেকে প্রস্তুতিমূলক যত ধরনের আমাদের গল্প আছে সমস্ত গল্পগুলো আমরা অ্যানালাইসিস ক্লাসের মধ্য দিয়ে শেখার চেষ্টা করব। আজকে আমরা একদম শর্টলি সম্পূর্ণ বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা 3 নম্বর যে সাবজেক্ট আছে আমাদের দৈনন্দিন এবং গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন 4 নম্বরে দেখেন একটা বিষয় দেওয়া আছে, সেটা হলো সাধারণ জ্ঞান। এই যে সাধারণ জ্ঞান, এখানে বাংলাদেশ থেকে কোশ্চেন হবে এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কোশ্চেন হবে। এই যে বাংলাদেশ, আপনি যেহেতু দুটো সাবজেক্ট আছে, আমরা জানি যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ থেকে বেশি কোশ্চেন হয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে একটু কম কোশ্চেন হয়। তারপরেও আপনি ধরে নিতে পারেন এখানে 50-50 ধরে নিতে পারেন। ধরলাম এখানে 10 প্লাস কোশ্চেন হবে, এখানে 10 প্লাস কোশ্চেন হবে আপনার বাংলাদেশ বিষয়াবলী থেকে, এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আপনার এইখানে একটু কম কোশ্চেন হবে এবং 10 মাইনাস কোশ্চেন হবে। হ্যাঁ, 10-10টার কম হবে, অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন হয় এখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে একটু কম কোশ্চেন হয়। দুটো মিলে এখানে 20 মার্কসের প্রিপারেশন নিতে হবে। কত মার্কসের প্রিপারেশন নিতে হবে? 20 মার্কসের প্রিপারেশন নিতে হবে। তাহলে আমাদের সাবজেক্টিভ যে অ্যানালাইসিস যে পার্টটুকু আছে, অর্থাৎ এখানে সাবজেক্টের সাথে নম্বর বর্টন কিভাবে হবে নতুন পরীক্ষা পদ্ধতিতে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা অ্যাট এ গ্লেন্স দেখি, বাংলার জন্য আমাদের নির্ধারিত 25 নম্বর, ইংরেজির জন্য 25 নম্বর, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান মিলে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে এইখানে কিন্তু আমাদের 20 নম্বর থাকবে। এইখানে দেখেন মজার আরেকটা বিষয় আছে, সেটা হলো এই সাধারণ জ্ঞানের মধ্যে অনেক কিছু থাকে, সাধারণ জ্ঞানের মধ্যে অনেক কিছু থাকে। এখানে বাংলাদেশ বিষয়াবলীর যে টপিকগুলো বিস্তৃত টপিক, হ্যাঁ, এখানে আইসিটির যে পার্ট যেটা আছে, এখানে সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু আবার ভূগোল আছে। সাধারণ যে জ্ঞান, এই সাধারণ জ্ঞানের মধ্যে আবার ভূগোল আছে। মানে এই এই যে চারের যে সাধারণ জ্ঞানের যে পার্টটুকু আছে, এখানে আপনাদের বিস্তারিত সিলেবাস, সেক্ষেত্রে আপনাদের পড়ার প্রস্তুতি কেমন হবে এবং পদ্ধতি কেমন হবে, সবগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা টোটাল যে মার্কস দেখলাম সেটা হলো 90 মার্কস। এই যে 90 মার্কসের আপনাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর আপনাদের ভাইবার জন্য হলো 10 মার্কস, 10 মার্কস, তাহলে 90 মার্কস, তাহলে 10 মার্কস, টোটাল হলো আপনাদের এই 100 মার্কসের
প্রস্তুতি নিতে হবে এবং 90 মার্ক আপনার এমসিকিউ পরীক্ষা দিতে হবে আর 10 মার্ক আপনার ভাইবা হবে। আগের পরীক্ষা পদ্ধতিতে আমরা দেখেছি, আগের পদ্ধতিতে আমরা যেটা দেখেছি যে আপনার এইখানে 80 মার্কসের প্রশ্ন থাকতো, 80 মার্কসের আপনার এমসিকিউ থাকতো 80 মার্কস, এমসিকিউ থাকতো 80 মার্কস এবং এখানে ভাইবা থাকতো 20 মার্কস। এই ছিল আপনাদের 100 মার্কস। এর আগে যেটা ছিল 75 মার্কসের ছিল, এর আগে যেটা ছিল সেটা হলো 75 মার্কস আর ভাইবার জন্য নির্ধারণ করা হতো 25 মার্কস। আপনার ভাইবার মার্কসটা এখানে কমে গেছে এবং এইখানে আপনাদের পরীক্ষার জন্য যে নির্ধারিত নম্বরগুলো আছে এমসিকিউ পরীক্ষার মার্কসটা এখানে বেড়ে গেছে। এই ছিল আমাদের গল্প। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো দেখেন এই 90 মার্কসের মধ্যে 50% আপনাকে পাস করতে হবে আলাদা আলাদা ভাবে। দেখেন এইখানে 90 মার্কসের মধ্যে এখানে 50% মার্ক পেতে হবে পাস করার জন্য, সর্বনিম্ন 5 নম্বর। দেখেন এই বক্সের মধ্যে সর্বনিম্ন 5 নম্বর দেওয়া আছে। এই যে 90 মার্কস অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং জিকে নিয়ে আমাদের যে 90 মার্কের প্রশ্ন করা হবে সেই জায়গা থেকে আপনাকে 50% মার্ক, 50% মার্ক মানে এখানে 45 মার্ক, 90 এর 50% মানে হলো 45 মার্ক পেতে হবে। 45 মার্ক পেলে আপনি পাস করবেন এবং ভাইবার জন্য আপনাকে এইখানে ভাইবার জন্য আপনাকে 50% মার্ক পেতে হবে। 50% মার্ক এখানে 10% এর আপনার 50%, 10-এর মধ্যে 50% কত হবে? 5 মার্ক পেতে হবে, কমপক্ষে 5 মার্ক পেতে হবে। এই 5 মার্ক পাওয়ার পরপরই তাহলে আমরা যেটা দেখব যে টোটাল আমাদের 100 মার্কের মধ্যে আমরা যদি 50% মার্ক পাই অর্থাৎ 50, এখানে 50 মার্ক পাই তখন আমরা এখানে পাস করতে পারবো, আদারওয়াইজ এখানে পাস করা পসিবল হবে না, পাস মার্ক এখানে ক্যারি হবে না। তাহলে টোটাল আমাদের 100 মার্কের মধ্যে 100 মার্কের মধ্যে পাস মার্ক হলো 50 মার্ক, 100 মার্কের মধ্যে পাস মার্ক হলো কত মার্ক? 50 মার্ক। তাহলে এই হলো পরীক্ষা পদ্ধতির যে সাবজেক্টিভ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা, এগুলো আমরা একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম এবং আমাদের সাবজেক্টিভ প্রিপারেশন কেমন হতে পারে, বাংলার জন্য কেমন হতে পারে, ইংরেজির জন্য কেমন হতে পারে, সিমিলারলি এখানে সাধারণ জ্ঞানের জন্য কেমন হতে পারে, সমস্ত আমাদের এই সাবজেক্টিভ অ্যানালাইসিস যে ক্লাসগুলো আমরা এগুলো পরিচালনা করব, সেই জায়গা থেকে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে পরামর্শ প্রদান করব এবং সেই জায়গা থেকে আপনারা আমাদের যে অ্যানালাইসিস ক্লাসের মধ্য দিয়ে আপনি আপনার প্রস্তুতি সম্পর্কে আরো খুব ভালোভাবে জানতে পারবেন। এই মুহূর্তে যারা যুক্ত আছেন লাইভটা আমরা শেয়ার করে দেই, পরিচিত যারা আছে সবাইকে আমরা লাইভে মেনশন দেই, তাহলে অনেকেই জানতে পারবে। যারা আছে অবশ্যই অবশ্যই আমরা লাইভটি শেয়ার করি। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য স্লাইড তৈরি করার মধ্য দিয়ে এখানে ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, লাইভ ক্লাসের মধ্যে আমরা কিন্তু এই যে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের যত প্রশ্ন আছে এবং আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে আমাদের এই পেজ থেকে আমরা লাইভ ক্লাসের ব্যবস্থা করব, ফ্রি লাইভ ক্লাস, কোনো প্রকার পে করতে হবে না। তবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের যে এই উদ্যোগটাকে আপনারা একটু শেয়ার করবেন, আপনাদের প্রোফাইলে একটু শেয়ার করবেন, পরিচিত বন্ধু বান্ধবী যারা আছে সবার সাথে একটু শেয়ার করবেন এবং তাদেরকে আমাদের যে লাইভ ক্লাসগুলো আছে সেগুলোতে মেনশন করবেন এবং তাদেরকে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো শেয়ার করবেন। আমরা এতক্ষণ আলোচনা করলাম আমাদের এই নতুন পরীক্ষা পদ্ধতির যে সাবজেক্টিভ বিষয়গুলোতে নম্বর বন্টন আছে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের যে কোটা সিস্টেম আছে এই নতুন কোটা সিস্টেম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে নতুন একটা স্লাইড আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কোটায় হয়েছে পরিবর্তন। আগে 60% নারী কোটা ছিল, 20% পোষ্য কোটা ছিল। এই যে কোটা পদ্ধতির পরিবর্তন হয়েছে, এই কোটা নিয়ে সেই হাসিনা চলে গেল, তার বাবার নাম এই যে স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে গেল। এখনো আমরা কোটার কিছু একটা আভাস পাচ্ছি, সেই জায়গা থেকে আমাদের করণীয় কি এবং আমরা কি করতে পারি, এটা বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ জানে কোটার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, বৈষম্যের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। তবুও যদি বৈষম্য হয় আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেব। সেই জায়গা থেকে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে কোটা পদ্ধতি এখানে আলোচনা করা আছে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা একটু দেখি কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, কমেন্টে এখানে আমরা সবার একটাই এখানে কনসার্ন, সেটা হলো কোটা পদ্ধতি কেমন হবে। এটাই কনসার্ন আসলে, যেটার জন্য আমাদের দেশে এত বড় একটা পরিবর্তন ঘটলো সেটাও যদি এখনো রয়েই যায় তাহলে তো এটা খুবই খুবই এটা মানে উদ্বেগের একটা বিষয়।
খুবই একটা উদ্বেগের বিষয়। আচ্ছা, লুনা আফরোজ বলেছেন, স্যার আপনি কোর্স শুরু করবেন কত তারিখে? আমরা কোর্সের ঘোষণা এখন দিচ্ছি না, আমরা ফ্রি ক্লাস নিব। আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিদিন আমরা ফ্রি ক্লাস নিব। আমরা আপনাদেরকে জানাবো আগে, আমাদের পেজের সাথে এখানে সংযুক্ত থাকবেন একদম এ টু জেড ইনশাল্লাহ। আপনাদের প্রস্তুতি নেয়ার জন্য আর অন্য কোথাও যেতে হবে না। আমরা আমাদের এই পেজের মধ্য দিয়ে, আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা ইন ডিটেইলস প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, এবং যেহেতু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে বিধিমালা, নতুন বিধিমালা চলে আসছে, সার্কুলারও চলে আসবে। আর আমরা খুব সম্ভবত মানে আই হোপ আমরা যেটা চিন্তা করতেছি, হয়তো সেপ্টেম্বরের মধ্যেই প্রায় আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারও হয়ে যাবে। তারা নতুন কিছু চেঞ্জ নিয়ে আসতে যাচ্ছে এনটিআরসিএ থেকে। সেই এনটিআরসিএ নতুন কিছু চেঞ্জের মধ্য দিয়ে তারাও নতুনভাবে বিধিমালা প্রবর্তন করবে, এবং সেই জায়গা থেকে তারাও খুব চেষ্টা করতেছে দ্রুত সময়ের মধ্যে সার্কুলার নিয়ে আসার জন্য। এবং পরীক্ষা পদ্ধতিতেও তারা চেঞ্জ করতে যাচ্ছে। দেখা যাক, যেহেতু সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের পড়াশোনার গতি, আমাদের পড়াশোনার সিস্টেম, এবং সেই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনারও এখানে পরিবর্তন করা দরকার। কারণ নতুন বাংলাদেশে এবং নতুন সময়ে যে ধরনের চেঞ্জেস গুলো আসতেছে, আমাদের এই চেঞ্জ গুলো আমাদের যদি পজিটিভলি আমরা মেনে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা এখানে সফলকাম হতে পারবো না। সেই জায়গা থেকে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী আছেন, এবং যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আছেন, এবং একই সাথে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার্থী আছেন, এখানে অনেক বড় একটা সুযোগ পাচ্ছেন নিজেদেরকে এই প্রুভ করার জন্য। কারণ 2026 সাল, এই 2026 সালে কি হবে, নতুন এখানে নির্বাচন হবে, সেই জায়গা থেকে নতুন একটা পলিটিক্যাল পার্টি আসবে স্বাভাবিকভাবেই। আর বিএনপি ব্যাপারে কথা বললে তো এখানে নিরপেক্ষভাবেও যদি আমরা বলতে চাই, আমি একজন নন পলিটিক্যাল পার্সন, এবং সেই জায়গা থেকে আমরা নিরপেক্ষভাবেও যদি বলতে চাই, মানে এই দলের প্রিভিয়াস হিস্ট্রি আমরা কিন্তু খুব ভালো করেই জানি। সেই জায়গা থেকে আমরা যারা এই চাকরি পরীক্ষার্থী আছি, তাদেরকে নিয়ে এইখানে দেশ বলেন, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা কিন্তু ভাবে না। সময় চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, কিন্তু আমরা কতগুলোই বা সার্কুলার পেয়েছি এই নতুন বাংলাদেশে আগস্টের পরে। হ্যাঁ, 24-এর যে আগস্টের পরে আমরা কতগুলো সার্কুলার পেয়েছি, কতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই প্রাইমারি সার্কুলার এত দেরিতে কেন? সময় তো এখানে থেমে থাকে না, কারো না কারো এখানে বয়স কিন্তু পেরিয়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে নিয়ে কেউ ভাবে না। আমরা যেটা আলোচনা করতেছি, আসেন আমরা একটু, আচ্ছা বাঁশরী রায় বাঁশরী বলেছেন 20% বিজ্ঞান কোটা বিষয়ে ক্লিয়ার করে দেন স্যার। ওকে, ক্লিয়ার অবশ্যই করব, অবশ্যই এখানে ক্লিয়ার করা দরকার। আসেন আমরা নতুন যে পরীক্ষা পদ্ধতি, নতুন বিধিমালায় যেটা বলা হয়েছে যে এখানে 93%, 100%-এর মধ্যে এখানে 93% হলো মেধাভিত্তিক হবে, 93% হলো মেধাভিত্তিক হবে, 93% মেধাভিত্তিক। আর বাকি যেটা আছে সেটা হলো বাকি 7% হলো কোটা। এই বাকি 7% কোটা কোথায় থেকে? দেখেন, 50% হলো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান, এবং বীরাঙ্গনার সন্তানদের মধ্যে হবে। এই যে 5% যেটা থাকলো, আমরা 93% নিলাম, এর মধ্যে আমাদের যে 7% আছে, 7%-এর মধ্যে দেখেন এখানে 5% পদ হলো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার যারা সন্তান আছে, শুধু সন্তান। আগে ছিল পোষ্য কোটা। এটা যে কি লেভেলের একটা মানে ভয়ানক একটা ব্যাপার ছিল, এটা আপনারা আপনাদের যে জেলা উপজেলা পর্যায়ে যারা এই যে এই পোষ্য কোটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, আপনারা দেখছেন যে একটা পরিবার তারাই শুধুমাত্র বাংলাদেশের চাকরি পেয়ে যাচ্ছে। সেটা হলো মুক্তিযোদ্ধার যে পরিবার যারা ছিল, তারাই এখানে সবচেয়ে বেশি এই এই সুবিধা প্রাপ্ত হয়েছে, সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত হয়েছে। যাই হোক, দেশের মধ্যেই নতুন একটা পরিবর্তন হয়েছে। আল্লাহ এই আমাদের উপর যারা জুলুম করেছে, হ্যাঁ, তার ফল কিছুটা হলেও পেয়েছে। প্রিভিয়াস যে পার্টি, পলিটিক্যাল পার্টি, কিছুটা হলেও এই ফল পেয়েছে, ইনশাল্লাহ আরো পাবে। কারণ মানুষের উপর জুলুম করলে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বান্দাদের উপর কখনো বিন্দু পরিমাণ জুলুম করেন না, কিন্তু মানুষ যদি জুলুম করে তাহলে সেই জুলুমের অবশ্যই কিছুটা হলেও ফল দুনিয়াতে ভোগ করবে। এইটা চিরন্তন সত্য কথা। এই যে আমরা যে জুলুমের শিকার হয়েছিলাম, আমরা যে রুশানলে পড়েছিলাম, দেখেন এখানে 5% শুধুমাত্র দেওয়া হয়েছে, শুধুমাত্র সন্তানদের জন্য, পোষ্য কোটা এখানে নেই। এখন এই 5% আবার এখানে দেখেন যে আপনাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%, এবং যে শারীরিক
প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য এখানে আবার 1% কোটা নির্ধারণ করা হয়েছে। এই হলো আমাদের টোটাল 7% গল্প চলে গেল। তাহলে আমাদের মূল যে কনসার্ন সেটা হলো 93% নিয়ে। এই 93% মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে, অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। সেটা হলো 93% পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা। তাহলে এই 93%-এর মধ্যে এই যে 93% দেখেন তন্মধ্যে কথাটি আছে, তন্মধ্যে মানে তার মধ্যে, এই 93%-এর মধ্যেই 20% পদ এটা বিজ্ঞান বিষয়ে যারা এখানে অনার্স করেছেন শুধুমাত্র তাদের দ্বারা এটা হলো পূরণ করা হবে। 20% বিজ্ঞান, এইটা আগে বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে 93-র মধ্যে 20%, 100-এর মধ্যে কিন্তু 20% না, এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করেন। 93-র মধ্যে তন্মধ্যে কথাটি দ্বারা কি বোঝায়, তার মধ্যে এই যে 93, এখানে আগে 93% অর্থাৎ এখানে একটা সংখ্যা রেফারেন্স করা হয়েছে, তার সাপেক্ষে বলা হয়েছে যে তার মধ্যে এই 93-র মধ্যে 20% আপনার বিজ্ঞান বিষয়ে যারা অনার্স করবেন, মাস্টার্স করবেন, শুধুমাত্র তারাই এই 20%-এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আর বাকি 80%, এই 93-র মধ্যে যে 80% হবে, 93-র মধ্যে যে 80% সেটা হলো অন্যান্য বিষয়। অর্থাৎ এখানে সায়েন্স বিষয় ছাড়া অন্যান্য বিষয় যারা আছে শুধুমাত্র এই 80% হলো তারাই এই 80%-এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তার মানে কি বুঝলেন, এইখানে এই 80%-এর মধ্যে কিন্তু আপনার সায়েন্স থাকবে না। এইখানে বৈষম্যটা দেখেন, 80%-এর মধ্যে কিন্তু সায়েন্স থাকতেছে না। আপনি যদি বলেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অন্যান্য বিষয়, এখানে যদি অগ্রাধিকার থাকতো তাহলে এখানে অগ্রাধিকার কথাটি বলা হতো যে 20% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা। এইখানে ব্র্যাকেটের মধ্যে বলা হতো যে অগ্রাধিকারের ভিত্তিতে 20% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা যে পূরণ করা হবে 93%-এর মধ্যে, এইখানে যদি শুধুমাত্র অগ্রাধিকারের ভিত্তিতে কথাটি বলা হতো তখন কিন্তু এখানে বলা হতো অগ্রাধিকারের ভিত্তিতে, সেটা কিন্তু বলা হয়নি। সুতরাং এই যে সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে কিন্তু লিমিটেশন করে দেয়া হলো এই 20%-এর মধ্যে, অর্থাৎ 20%-এর মধ্যে এখানে লিমিটেশন করে দেয়া হয়েছে, আর বাকি উন্মুক্ত করে দেয়া হয়েছে অন্যান্য বিষয় যারা 80%-এর মধ্যে। এটা নিয়ে অবশ্যই এটার পরিবর্তন হবে কিনা এই বিষয় নিয়ে আমাদের যারা সচেতন মহল আছে, আমাদের যারা স্টুডেন্ট আছেন, আপনারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। অবশ্যই আমাদের যে কনসার্ন সেটা হলো এই 20%-কে আমরা উন্মুক্ত করে দেওয়া উচিত। এখানে 93% পদ, এখানে আবার 20% 80%-এর গল্প কেন আসবে? এইখানে 20% 80%-এর গল্প কেন আসবে? এখানে 93%-এর মধ্যে যারা হলো মার্কে এগিয়ে থাকবে, সে সলিমুদ্দি হোক আর কলিমুদ্দি হোক, সে সায়েন্স পড়ুক, আর্টস পড়ুক আর হলো কমার্স পড়ুক, যে জায়গা থেকেই পড়ুক না কেন, যে বিষয় থেকে এখানে অধ্যয়ন করুক না কেন, তাদের ক্ষেত্রে এখানে উন্মুক্ত করে দেওয়া উচিত। এখানে কেন দিয়েছে? আবার এইদিকে ম্যাথের ক্ষেত্রে মার্কস কমিয়ে দেওয়া হয়েছে। সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই যে লিমিটেশন কেন করে দেওয়া হলো, সায়েন্সের স্টুডেন্টদের জন্য এখানে লিমিটেশন কেন করে দেওয়া হবে? এটা তো বৈষম্য। আবার দেখেন, আপনি যদি ধরে নেন 20% পদ বিজ্ঞান পাবে এবং এই 20% পদ বিজ্ঞান বিষয়ে যারা আছে তারা পাওয়ার পরেও যদি 80% যদি আপনি ধরে নেন, 80%-এর মধ্যে আবার বিজ্ঞান থাকবে, ধরে নিলাম এটা, কারণ এই কথা যেখানে যেটা বিজ্ঞাপনে বলা হয়েছে সেটা তারা কিন্তু বোঝায় না। বিজ্ঞান প্লাস অন্যান্য ধরে নিলাম বিজ্ঞান প্লাস অন্যান্য, তাহলে কিন্তু এখানে আবার অন্যান্য বিষয় থেকে যারা স্টাডি করেছেন তাদের সাথেও কিন্তু এখানে একটা বৈষম্য করা হচ্ছে। এই যে বৈষম্য, আমাদের যে কোটা পদ্ধতি, এটার জন্য দেশের এই চেঞ্জেস, আবার এইখানে আপনার 20% এবং 80%-এর মধ্যে যে এই যে ক্যাসালটা লাগাই দিল, এইটার জন্য আবার গ্যাঞ্জাম সৃষ্টি হবে, আবার দেশে গোলযোগ সৃষ্টি হবে, আবার আন্দোলন হবে, এখানে আবার সময় অপচয় হবে। এই যে নীতি নির্ধারক যারা আছেন এদের মাথায় গোবর ছাড়া কিছু নাই, এই গোবর দিয়ে ভর্তি। তা না হলে দেশে এত বড় পরিবর্তন হওয়ার পরও এইখানে আবার 20% এবং 80% এই গল্প কেন আসবে? তাহলে অনেক কনফিউশন ছিল আপনাদের, আসলে কনফিউশনের কিছু নেই। তারা যেটা বোঝাচ্ছে স্পষ্ট ভাবেই বলে দিয়েছে, এই যে 93% মেধাভিত্তিক আপনার প্রার্থীদের মধ্যে 20% পাবে হলো আপনার বিজ্ঞান বিষয় থেকে যারা এখানে অনার্স কমপ্লিট করেছেন, এবং এইখানে আর অন্যান্য বিষয় থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন তারা পাবেন হলো 80%। তার মানে লিমিট করে দেওয়া হয়েছে, এইখানে লিমিটেশন করে দেওয়া হয়েছে 20% বিজ্ঞান বিষয়ে, এইখানে হলো লিমিটেশন করে দেওয়া হয়েছে। এই হলো কোটা পদ্ধতি। আমাদের যে কোটা নিয়ে কনফিউশন ছিল, সেই কনফিউশন আমরা ক্লিয়ার করলাম। এখন পরবর্তী পদক্ষেপ মন্ত্রণালয় থেকে তারা কিভাবে কি করে না করে, সেটা হলো পরিস্থিতি অনুযায়ী তারা হয়তো চেঞ্জ করবে।
স্যার বলছে সায়েন্স থাকবে না, 20% বিজ্ঞান থেকে নিবে, তারপর বাকি 80% বিজ্ঞান, আর্টস, কমার্স থেকে নিবে। কেন? এই যে আবার অনেকেই এখানে কনফিউশন আছে যে 80% পদ অন্যান্য বিষয়ে। আরে ভাইয়া, তাহলে তো এইখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছে। দেখেন, অনেকে বলে যে এইখানে আবার বিজ্ঞান থাকবে। এইখানে বিজ্ঞান থাকলে তো এখানে বলাই হতো, এখানে অগ্রাধিকারের ভিত্তিতে এটা বলাই হতো। তারা যেটা বলছে আমরা সেটার এখানে ট্রান্সলেশন করতেছি। তারা যেটা বলছে, তারা যে তথ্যটা দিয়েছে আমরা সেই তথ্যতে একদম হুবহু তুলে ধরে এটার দ্বারা আমরা ব্যাখ্যা করতেছি। এখন আরো ইন্টারনাল তাদের ইন্টারনাল কোনো এক্সপ্লেনেশন আছে কিনা, এইটা তারা প্রশ্নের সম্মুখীন হবে। তারপরে তাদের কাছ থেকে আমরা এই লিখিত আকারে জানতে পারবো। আচ্ছা, আবেদ আলী ভাই আপনার, আচ্ছা, 20% বিজ্ঞান থেকে নেয়ার পর 80% থেকে মেধাক্রম অনুযায়ী নিবে। না না, এটা না, এটা বলে নাই। তাহলে আপনার এই কথাটা কেন লেখা থাকলো না? এটা বলে নেই। হ্যাঁ, এইটা হবে না। আচ্ছা, যেই সিলেবাস দিছে সেখানে ম্যাথ নাই, নাম মাত্র আছে। আচ্ছা, সিলেবাসেও কোটা আছে, ভালো করে লক্ষ্য করে। হ্যাঁ, সিলেবাসেও তো আমরা কোটা দেখতে পাচ্ছি। সায়েন্সের স্টুডেন্টকে আমরা 20% লিমিট করে দিচ্ছে, সায়েন্সের স্টুডেন্টকে 20% এখানে লিমিট করে দিচ্ছে। আবার এইদিকে ম্যাথের ক্ষেত্রে নাম্বার কমিয়ে দিয়েছে। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, এখানে আপনার নাম্বার সবচেয়ে বেশি থাকার কথা, সেখানে নাম্বার এখানে কমিয়ে দিয়েছে। বাংলায় এখানে নাম্বার আবার এখানে 25 করে দিয়েছে, ইংরেজির জন্য 25 করে দিয়েছে। এখানে ইংলিশ এবং ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আপনার ম্যাথমেটিক্স হলো কমন একটা সাবজেক্ট। এখানে আমরা যারা সবাই তো এখানে ম্যাথমেটিক্স স্টাডি করার মধ্য দিয়ে এখানে আমরা এই বিভিন্ন বিষয় থেকে আমরা অনার্স কমপ্লিট করেছি। এটা তো কমন সাবজেক্ট। এখানে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সমান নম্বর করুক, জিকে এর ক্ষেত্রে এখানে নম্বর কমিয়ে দিক। সেক্ষেত্রে এখানে বিজ্ঞান এবং আপনার ম্যাথের ক্ষেত্রে নম্বর বন্টন মাত্র হলো 20 করেছে। এটা মানে গোবর ভর্তি মাথা। এছাড়া মানে কাদেরকে যে নিয়োগ করেছে, বাংলাদেশের আমরা যারা আছি আসলে আমাদের কপাল খুব খারাপ। মানে আমাদের নীতি নির্ধারকরা, মানে এরা যে কোন লেভেলের রাবিশ, মানে এদের এদের সম্পর্কে আপনারা মানে চিন্তাও করতে পারবেন না। এরা যে কত মানে নিকৃষ্ট লেভেলের ছোট লোকেরা। মানে এরা বড় আছে, সবসময় এরা সেই জায়গা থেকে চিন্তা করবে, কিন্তু রুট লেভেলে আমাদের নিয়মগুলো কিরকম করলে আমাদের পুরো সোসাইটির জন্য ভালো হওয়া উচিত সেই জায়গা থেকে তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কনসার্ন না। হ্যাঁ, তারা শুধু তাদের জায়গা থেকে কিভাবে কি করা যায় এবং দেশে একটা গোলযোগ সৃষ্টি হবে, আমরা এটা খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারছি যে এটা গোলযোগ সৃষ্টির পায়তারা করতেছে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে এদিকে ঠিক আছে। এদিকে নম্বর বন্টনের ক্ষেত্রে আপনার সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর নম্বর বন্টন এখানে কম করে দেওয়া হয়েছে, আর এদিকে লিমিট করে দেওয়া হয়েছে। বিশাল একটা যে জনগোষ্ঠী আছে আমাদের সায়েন্সের যারা আছেন, সায়েন্সের ভাইয়া আপু যারা আছেন, তারা তো এটা মেনে নিবে না। এবং মন্ত্রণালয় থেকে নেক্সট পদক্ষেপ দেখি তারা এ ব্যাপারে কোনো ধরনের এক্সপ্লেনেশন দেয় কিনা। এখন আসেন আমরা যেটা নিয়ে কথা বলবো, যে কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। এখন নতুন পরীক্ষা পদ্ধতি যেহেতু হচ্ছে, যাই হোক, যে পদ্ধতিতেই আমাদের পরীক্ষা নিক না কেন, চেঞ্জ আসবে, অবশ্যই একটা সমতায় আসবে। সমতা তো অবশ্যই আসতে হবে। আমাদের ইউনূস সরকার এত বেশি মানে পাওয়ারফুল হয়ে যায়নি যে মানে আমাদের ঊর্ধ্বে তারা, অবশ্যই না। এখানে আমরা মুভমেন্ট যদি ক্রিয়েট করি সেই জায়গা থেকে অবশ্যই এর নতুন একটা চেঞ্জেস আসবেই, এটাই চিরন্তন সত্য। অবশ্যই আসবে, আসবে না মানে শেখ হাসিনার মতো পাওয়ারফুল, আওয়ামী লীগের মতো পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি এখানে ধসে গেছে শুধুমাত্র জনগণের বিপরীতে। যদি তারা না দাঁড়াইতো তাহলে হয়তো দেখা যাইতো এই যে কোটা সিস্টেম হলো বাংলাদেশে নতুন একটা আমাদের যে বৈষম্যের যে আমরা শিকার হয়েছিলাম সেই জায়গা থেকে বৈষম্যের যে অবসান ঘটানোর একটা আহ, নতুন একটা সূচনা হয়েছে। সেই জায়গা থেকে এখনো যদি আমরা বৈষম্যের শিকার হই, আমরা চাই না এখানে 20%, এখানে 80%, এই গল্প আমরা চাই না। আমরা চাই 93% মেধার ভিত্তিতে আসুক। এখানে কে কমার্স থেকে পড়লো, কে আর্টস থেকে পড়লো, কে সায়েন্স থেকে পড়লো, কে বেশি মেধাবী, এইটা দেখার সময় নাই। সবাই মেধাবী, সবার জায়গা থেকে সবাই মেধাবী। সায়েন্সের স্টুডেন্টরা যেরকম মেধাবী, আর্টসের স্টুডেন্টরাও মেধাবী, কমার্সের স্টুডেন্টরাও মেধাবী। সব সেক্টরেই মেধাবী স্টুডেন্ট আছে। আমরা সবাইকে মেধাবী বলেই গণ্য করি। সেই জায়গা থেকে আমাদের পরীক্ষা নেওয়া হোক, পরীক্ষা এখানে ফেয়ার ওয়েতে নেওয়া হোক। যে বেশি মার্ক পাবে সেই চাকরি পাওয়ার যোগ্য হবে। আমরা এই সমতার জন্যই লড়াই করেছি, ইনশাল্লাহ আগামী দিনেও আমরা লড়াই করব। তবে আমাদের সমতা সাধনের জন্য এখন আমাদের যে করণীয় সেটা যাই হোক, দেশের প্রেক্ষাপট অনুযায়ী, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেখা যাক তারা আমাদের এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে তারা কি এক্সপ্লেনেশন দেয়। সেই জায়গা থেকে আমরা একটু অপেক্ষা করব। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব এখন আমাদের সেই বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করব।
আচ্ছা এমডি সোহেল রানা 20% না, আপনার মানে ব্যাখ্যা করা ভুল আছে। আরে ভাই কোথায় ভুল আছে? এটা তো লেখা আছে রে ভাই। আমার ভুল হবে কেন? যদি এখানে ভুল হতো, অন্য কোনো ব্যাখ্যা থাকতো, তাহলে মন্ত্রণালয় সেভাবেই ব্যাখ্যা করে দিত। এখন পর্যন্ত মন্ত্রণালয় যে ভাষায় আমাদেরকে জানিয়েছে সেই ভাষাটাই আপনাদের সাথে তুলে ধরলাম। মন গড়া তথ্য দিলে তো হবে না। মন গড়া তথ্য দিলে তো হবে না। মানে আমি বুঝি না, এই এই সিম্পল বিষয় যদি আপনি না বুঝে থাকেন, তাদের ইন্টারনাল কোনো মিনিং আছে কিনা, ইন্টারনাল কোনো এক্সপ্লেনেশন আছে কিনা, এটা পরবর্তী পদক্ষেপ। এখানে বিভিন্ন যারা জার্নালিস্টরা তাদের সাথে কথা বলবে, সেই জায়গা থেকে তাদের যদি কোনো ইন্টারনাল এখানে বক্তব্য থাকে, এক্সপ্লেনেশন থাকে, তারা সেই বক্তব্যের মধ্য দিয়ে সেটা ক্লিয়ার করবে। কিন্তু তারা আমাদেরকে যে লিখিত আকারে যে কোটা নিয়ে যে বিষয়গুলো জানিয়েছে, আমাদের এর বাইরে তো অন্য কোনো ধরনের মিনিং থাকার কথা না। আপনি নিজের মন গড়া মিনিং দিলে হবে? 20% একদম স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে যে সায়েন্স থেকে নেবে, বাকি অন্যান্য বিষয়। এখন অন্যান্য বিষয়ের মধ্যে এটা কি ইনক্লুডিং আছে? এটা তো ইনক্লুডিং নাই। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বলা হইতো, তাহলে অন্যান্য সায়েন্স এবং অন্যান্য বিষয়ে থাকতো, তখন অগ্রাধিকারের ভিত্তিতে এই কথাগুলো আগেও ছিল। অন্যান্য কিছু তো ছিল না। মানে মাথায় কি আছে? এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করতেছে, আমাদের নিজেদের মন বক্তব্য দিলে তো হবে না। তারা লিখিত আকারে যে বিষয়টা জানিয়েছে সেই বিষয়টা নিয়েই আমাদের কথা বলতে হবে। পরবর্তীতে এটা নিয়ে এটা চেঞ্জ হবে কিনা, এটা এই একই রকম থাকবে কিনা, তাদের ইন্টারনাল এক্সপ্লেনেশন আছে কিনা তারা জানাবে। কিন্তু তারা যে বিষয়টা জানিয়েছে এটা আপনার মেনে নিতে এত কষ্ট হচ্ছে কেন? এটা তো আমরা এখানে আমি ব্যাখ্যা করলেই যে বিষয়টা এমন হবে সেটা না। এটা অলরেডি হয়ে গেছে। এটা অলরেডি হয়ে গেছে। আমাকে ভুল বোঝার কিছু নেই এখানে। আমি ব্যাখ্যা ভুল করতেছি না, আমি সঠিক ব্যাখ্যা দিচ্ছি। আপনি হয়তো বলতেছেন এই 20%-এর মধ্যে আবার এইদিকে 80%-এর মধ্যে 80%-এর মধ্যে বিজ্ঞান থাকুক, তাহলে বিজ্ঞানের প্রার্থীরা এইদিকে আপনার এগিয়ে যাবে, এটাই আপনি হয়তো চাচ্ছেন, কারণ এটা আপনার ভালো লাগবে, এটা শুনতেও ভালো লাগবে। কিন্তু এইদিকে বিজ্ঞানের প্রার্থীরা যে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টা আপনি দেখতেছেন না। এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। সেটা হলো আপনার 93%-এর মধ্যে 20% স্পষ্ট ভাবে বলেছে। 93% টন মধ্যে 93%-এর মধ্যে 20% হলো আপনার সায়েন্স, আর বাকি অন্যান্য বিষয় 80%। 93%-এর 80% অন্যান্য বিষয়। এখানে আবার ভুল ব্যাখ্যা কি? এটাই সঠিক ব্যাখ্যা। এটাই সঠিক ব্যাখ্যা। আপনি হয়তো বুঝতে পারতেছেন না। এখন আসেন কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। দেখেন, বাজারে বইয়ের শেষ নাই। বই, প্রচুর সংখ্যক বই আছে, কিন্তু আপনার প্রস্তুতি নেওয়ার জন্য সহায়ক কোন বিষয়গুলো হবে এবং আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে এখন যে কথা বলবো, আপনার এই কথাটা আপনি এই পেইড ব্যাচে যারা ভর্তি হবেন তাদেরকেও এই কথাটা বলবে না। কারণ আপনি যাই বলেন না কেন, আপনার প্রস্তুতির একদম A to Z এখন আমরা আলোচনা করব। আপনার পরীক্ষা পদ্ধতি যেহেতু তারা বলে দিয়েছে একটা সিস্টেমে হবে, কোটা যাই হোক, কোটা নিয়ে অবশ্যই চেঞ্জ আসবে। যদি তাদের মিনিংটা এরকম হয় যে 20% শুধু বিজ্ঞান আর এইদিকে 80% অন্যান্য বিষয়, তার মানে এখানে আর্টস বা কমার্স যদি 80% হয়, সেক্ষেত্রে এইটা নিয়ে অবশ্যই কথা হবে, এটা নিয়ে মুভমেন্ট হবে, এটা নিয়ে আন্দোলন হবে এবং এখানে সমতায় আসবে। অবশ্যই সমতায় আসবে। সমতার জন্য লড়াই, সুতরাং সমতায় অবশ্যই তারা আসবে। এখন আমাদের যে কনসার্নটা ছিল সেটা হলো কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। এখন আমাদের যারা দেখতেছেন এই মুহূর্তে অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, প্রাইমারি প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব সেই বিষয় নিয়ে এখন আমরা দীর্ঘ আলোচনা করব। দেখেন, প্রথমে আমরা যেটা করব, বিসিএস এর বিগত বছরের প্রশ্ন সমাধান করব, যেখানে দশম বিসিএস থেকে 48তম বিসিএস এর অনুষ্ঠিত হওয়ার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নকে আমরা শুধু মুখস্থই করব না। দেখেন, আপনি যদি মুখস্থ করেন একটা বিষয়, সেই বিষয়টা থেকে আপনি খুব বেশি বেনিফিটেড হবেন না। কারণ বর্তমান সময়ে যে প্রশ্ন হচ্ছে, বিশেষ করে প্রাইমারিতে কনফিউশনাল কোশ্চেন গুলো অনেক বেশি আসতেছে। তার মানে এখানে টিচার যারা মেন্টররা আছেন, বিভিন্ন বিষয়ের যারা মেন্টর আছেন, তারা নিজেরাও জানে না। অর্থাৎ এখানে প্রশ্নগুলো এমন কনফিউশনাল কোশ্চেন আসতেছে, সেই জায়গা থেকে সঠিক উত্তর বের করাটাও অনেক বেশি টাফ হয়ে যায়। সরাসরি কোশ্চেন আসে না, অ্যানালাইটিক্যালি অনেক কোশ্চেন এখানে আসতে দেখা যায়। সেই জায়গা থেকে আপনি যদি শুধুমাত্র কোশ্চেন পড়ে যান, তখন কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না। যারা অল্প পড়ে এখানে প্রাইমারি পরীক্ষায় যারা হলো উত্তীর্ণ হতে যাচ্ছেন, কোশ্চেন কালো এটা আপনার সম্ভব হবে না। সম্ভব হবেই না। পড়াশোনার বিকল্প নেই, আমি বারবারই বলি। আপনি যেখানেই পড়েন, আপনি আপনার এই গ্রামে থেকে পড়েন, আপনার শহরে থেকে পড়েন, আপনার মেন্টরের কাছে পড়েন, প্রাইভেট পড়েন, কোচিং করেন, আপনি যেখানেই পড়েন না কেন, বাংলাদেশের শ্রেষ্ঠ মেন্টরের কাছেও সাবজেক্টিভ বিষয় আপনি যাই পড়েন না কেন, পড়াশোনার বিকল্প আপনার অন্য কোনো এখানে হয় নেই। কারণটা হলো, আপনাকে একজন মেন্টর একদম সিলেবাস A to Z 100% কখনোই শেষ করাবে না। ফাঁকিবাজ আছে,
আপনাকে শুরুতেই কিছু ক্লাস নিবে, অনেক মজার ক্লাস। এইদিকে আপনার, কারণ ক্লাস নিতে গেলে এত বেশি সময়ের প্রয়োজন আমরা তো জানি। আমরা তো এখানে বিভিন্ন বিষয়ে আমরা ক্লাস নিয়ে থাকি। এর আগেও আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের কোর্স করিয়েছি, সেই জায়গা থেকে আমরাও জানি। কারণ এখানে আপনাকে 100% একদম A to Z প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আপনাকে কেউ সলভ করাবে না। অ্যানালাইটিক্যালি বিভিন্ন ধরনের একটা নিয়ম থেকে আপনার একটা বা দুইটা কোশ্চেন এখানে সলভ করানোর মধ্যে দিয়ে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিবে। এখন বাকিগুলোর মধ্যে তো আরো অনেক বিষয় আছে। সেই জায়গা থেকে আমাদের যে কনসার্ন হলো, আমরা প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আমরা যেটা দেখব যে বিগত বিসিএস এর বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, দশম বিসিএস থেকে শুরু করে 48তম বিসিএস পরীক্ষার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোকে আমরা টপিক ভিত্তিক অ্যানালাইসিস করার মধ্য দিয়ে এখানে স্টাডি করবো এবং সেগুলোকে ব্যাখ্যা সহকারে পড়বো। এই যে আমাদের এখানে আমরা স্টাডি করবো, এটা কি? উইথ এক্সপ্লেনেশন। এটা হলো ব্যাখ্যা সহকারে পড়বো। উইথ এক্সপ্লেনেশন, উইথ এক্সপ্লেনেশন, এটা আমরা ব্যাখ্যা সহকারে পড়বো, ব্যাখ্যা সহকারে পড়বো। এখন এইটা আমাদের যদি পড়া হয়ে যায়, এটা তো আমরা পড়বই, তার সাথে এখানে আমরা প্রায়োরিটির ভিত্তিতে এই কোশ্চেনগুলোকে আমরা এখানে সিলেক্ট করেছি। দেখেন এখানে প্রাইমারি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান করবো আমরা। প্রাইমারি পরীক্ষা 2005 থেকে অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা অনেকগুলো প্রশ্ন পাবো, সেই প্রশ্নগুলো সমাধান করবো। তবে আগের প্রশ্নগুলো কাজের না, আগের প্রশ্নগুলো কাজের না। কাজের না এই কারণেই বলতেছি, কারণ এই যে আগের প্রশ্নগুলো কাজের না, কারণ আগে আপনার এই ইন্টারমিডিয়েট পাশ করা পর্যন্ত, ইন্টারমিডিয়েট যারা পাশ করেছে তারাও এই প্রাইমারি চাকরি পেয়েছে, তারাও প্রাইমারি চাকরিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। একজন ইন্টারমিডিয়েট পাশ করা পরীক্ষার্থীর জন্য প্রশ্নের যে প্যাটার্ন আর শুধুমাত্র অনার্স পড়ুয়া বা মাস্টার্স পড়ুয়াদের জন্য পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন, এটা কিন্তু সেম হয় না। আগের প্রশ্নগুলো থেকে আপনি ধারণা নেবেন, সেই জায়গা থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো আপনি সলভ করতে পারেন, মুখস্থ বিষয়গুলো মুখস্থ করতে পারেন। তবে সেগুলো খুব কাজের না। আগের প্রশ্নগুলো মানে পড়তে হবে এটা সন্তুষ্টির জন্য, এগুলো আপনার ব্রেইনকে বিভিন্ন কোশ্চেন সলভ করার জন্য হেল্প করবে। তবে আগের প্রশ্নগুলো আপনার জন্য খুব বেশি ফ্রুটফুল হবে না। আগের প্রশ্নগুলো ফ্রুটফুল হবে না, কারণ আগের প্রশ্নগুলো অত বেশি এখানে আপনার এই কোয়ালিটিফুল কোশ্চেন না, সেই জায়গা থেকে আপনার আগের প্রশ্ন খুব বেশি ফ্রুটফুল হবে না। রিসেন্ট সম্প্রতি আমরা যে কোশ্চেনগুলো দেখেছি সেই কোশ্চেন আপনি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি 2019 সাল থেকে শুরু হবে, 19 সালের পরের যে প্রশ্নের যে প্যাটার্নগুলো আছে, 19 থেকে এই যে 23 পর্যন্ত, 2023 সর্বশেষ, 2023-এ প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই 2023-এর প্রশ্নগুলো খুব ভালো করে দেখবেন। কারণ সর্বশেষ যেটা হয়েছে সেটাকেই খুব বেশি ফলো করা হয়। আগেরগুলো পড়বেন, তবে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, মানে ওইটাকে ঐশী বাণী হিসেবে পড়ার দরকার নেই। অনেকেই বলে কি, মানে যে চোখ বন্ধ করে প্রাইমারির বিগত সালের প্রশ্ন পড়েন, এখান থেকে 60 থেকে 70% অথবা 80% মার্ক কমন পড়বে, মানে ঘোড়ার ডিম কিছুই জানে না। আগের কোশ্চেনের প্যাটার্ন যে চেঞ্জ হয়ে গেছে কিছুই জানে না। মানে আপনি যদি নাও পড়েন, বিলিভ মি, আপনি যদি 18-র আগের কোশ্চেন গুলো, অর্থাৎ 18-র আগের কোশ্চেন 17, 14 এরকম করে আপনার 2005 পর্যন্ত নাও পড়েন, আপনার মনে কোনো কষ্ট থাকার কথা না, কারণ এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন হবে না। নতুন পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন চলে আসছে, সেই জায়গা থেকে এখন যেহেতু আরো অনেক বেশি কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগের কোশ্চেন না সলভ করলেও কোনো প্রবলেম নাই। তবে আপনি অবশ্যই 2018 সাল থেকে শুরু করে 2023-এর মধ্যে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কোনোটাই বাদ দিবেন না, সেই প্রশ্নগুলো সলভ করবেন। এবং সেই জায়গা থেকে অবশ্যই প্রশ্নগুলো সলভ করার মধ্য দিয়ে এখানে আপনার যে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে সেই টপিকগুলো খুব ভালোভাবে স্টাডি করার চেষ্টা করবেন। তাহলে আমরা দুইটা প্যাটার্ন দেখলাম। বিসিএস এর বিগত বছরের প্রশ্ন দেখব। বিসিএস এর প্রশ্ন অলওয়েজ আপনার স্ট্যান্ডার্ড থাকে, এখানে তারা একটা স্ট্যান্ডার্ড আপনার একটা কোয়ালিটি মেনটেন করে তারা কোশ্চেন করে। সেই জায়গা থেকে আপনার এই প্রাইমারির কোশ্চেন, অর্থাৎ এখানে ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস যারা করেছে তাদের জন্য যে কোশ্চেন করা হয়েছে সেটার সাথে কিন্তু মিল নেই। অতএব অবশ্যই আপনার বিসিএস এর কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড হয়, এখানে কোয়ালিটিফুল হয়। সেই জায়গা থেকে আপনি প্রাইমারির জন্য 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এখানে আছে সেই প্রশ্নগুলো টপিক বেসড। আমি বারবার বলি, শুধু কোশ্চেন পড়লে কোনো লাভ হবে না, হয়তো আপনার একটা বাগধারা কমন পড়লো, একটা বাক্য সংকোচন কমন পড়লো, সেই জায়গা থেকে দেখা গেল একটা গ্রামারের রুলস থেকে কমন পড়ে। সরাসরি আগের যে গ্রামারের যে উদাহরণ যেগুলো আছে সেগুলো থেকে কমন পড়ে না, রুলস থেকে কমন পড়বে। গ্রামারের ক্ষেত্রে, গ্রামাটিক্যালের ক্ষেত্রে রুলস থেকে কমন পড়ে। বাংলার ক্ষেত্রে কিছু হয়তো সরাসরি কমন পাবেন। ম্যাথের ক্ষেত্রে আপনার হয়তো আপনার পদ্ধতি কমন পড়বে, কিন্তু সংখ্যা থাকে ভিন্ন ভাবে আপনাকে এখানে প্রশ্ন করা হবে। আগের প্রশ্নগুলো থেকে আপনি ধারণা নেবেন যে এইভাবে আমাদের
প্রস্তুতি নেওয়া উচিত। তবে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম, তাহলে আগের প্রশ্নগুলো তো পড়বই। এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা হলো আমরা শিক্ষক নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব। শিক্ষক নিবন্ধনের যে প্রশ্ন, শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো সমাধান করব। সিমিলারলি এখানে আমরা দশম শিক্ষক নিবন্ধন থেকে এখানে 18তম শিক্ষক নিবন্ধন, সর্বশেষ 18তম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো, এগুলো আমরা সমাধান করব। কারণ এই সমাধানগুলো করব এই কারণেই, এগুলো করলে আমাদের ব্রেইনের যে ক্যাপাসিটি আছে এটা ইনক্রিজ হবে, আমাদের একটা কনফিডেন্স লেভেল ইনক্রিজ হবে। পরীক্ষায় বা যে কোনো পরীক্ষার জন্য আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করাটা খুব বেশি জরুরি। আপনার যত বেশি কনফিডেন্ট থাকবেন, কনফিডেন্ট যত বেশি থাকবেন, আপনার পড়াশোনা এবং মনস্তাত্ত্বিক ব্যাপারের দিক থেকে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আপনি দেখবেন যে অনেক বেশি পড়েছেন কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে মানে কলিজা কাঁপুনি সৃষ্টি হয়েছে, ভয় লাগা শুরু করেছে, কি হবে না হবে, পারবো কি পারবো না। মানে আপনি প্রশ্ন দেখার আগেই আপনি আগেই মানে এখানে শেষ। সেক্ষেত্রে আপনার অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও আপনি কিন্তু খারাপ করবেন। কিন্তু অনেকেই আছে যে একটু কম পড়েছে কিন্তু তার কনফিডেন্স আছে কিরকম, যা হবার হবে, দেখবো কোশ্চেন দেখবো, এরপরে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমি যতটুকু আমি পারি আমার সর্বোচ্চটুকু আমি সেখানে ইউজ করার মধ্য দিয়ে কোশ্চেনের উত্তর করার চেষ্টা করব। এই যে কনফিডেন্স লেভেল, অনেক বিষয় আছে সেগুলো আপনাকে আপনার এই অন্যান্য চাকরি প্রার্থী যারা আছে অন্যান্যদের থেকে আপনার পরীক্ষায় অনেক বেশি হেল্পফুল হবে। সেজন্য আপনাকে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। আর বিগত বছরের প্রশ্ন সলভ করার মধ্য দিয়ে আপনার সেই কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। পরীক্ষায় কমন পাবেন না সরাসরি, বারবার বলছি যে যত কথাই বলুক এই কথাগুলো একদম চিরন্তন সত্য কথা, এগুলো চেঞ্জ হবে না। যে যত কথাই বলুক, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি 30 থেকে 40% কমন পাবেন। বারবারই বলি, কারণ 30 থেকে 40% প্রায় সিলেবাস আপনার যে বাংলা বিষয়গুলো আছে, ইংলিশ বিষয়গুলো আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনার এই বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার যে বিগত বছরের প্রশ্ন পড়া মানে সিলেবাসের আপনার এখানে 90% আপনার শেষ করা। কিন্তু এই প্রশ্নগুলোই একটু ঘুরে ফিরে দিবে। সরাসরি আপনি হয়তো 30 থেকে 40% কমন পাবেন, কিন্তু বাকি অন্যান্য যে প্রশ্নগুলো সবগুলো নতুন প্যাটার্নে হবে। এবং সেগুলো আপনি কিভাবে পাবেন, এই যে 30 থেকে 40% আপনি স্টাডি করার মধ্য দিয়ে, অর্থাৎ আপনি এই যে সমস্ত কোশ্চেন স্টাডি করার মধ্য দিয়ে আপনার ব্রেনের মধ্যে এক ধরনের ক্যাপাবিলিটি এখানে ক্রিয়েট হয়েছে। সেই জায়গা থেকে আপনার এই এই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই যদি বুঝে বুঝে সলভ করে থাকেন, তাহলে আপনি বাকি অন্যান্য যে প্রশ্ন আছে 30 থেকে 40%-এর পর অন্যান্য প্রশ্ন আছে সেগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। তাহলে আমরা গল্প করতেছিলাম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিয়ে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রিসেন্ট যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন। আপনার এই 17তম 18তম এই দুইটা পরীক্ষার যে প্রশ্নগুলো, এগুলো খুব ভালো করে গভীরভাবে অ্যানালাইসিস করবেন। আগের প্রশ্ন এগুলো দেখবেন, তবে অত বেশি ঐশী বাণী আছে না, ঐশী একেবারে আসবেই, আপনার মনের মাধুরী মিশিয়ে পড়ে গেলেন কিন্তু ওগুলো কোনো কাজে লাগবে না। একদম বিলিভ মি, বাস্তবতায় অনেক বড় কঠিন জিনিস, শুধু পড়লেন পরীক্ষায় কাজে আসলো না, ওইভাবে পড়ার প্রয়োজন নাই। আপনি ব্রেনের মধ্যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আপনি শুধু ধরেই নেন যে আমি বিগত বছরের কোশ্চেন পড়বো, এগুলো আমার কনফিডেন্স লেভেল ইনক্রিজ করবে, আমার পরীক্ষা নেয়ার জন্য কিভাবে আমার পরীক্ষা নিতে হবে এই প্রশ্নের প্যাটার্ন জানার জন্য পড়বো, এগুলো কমন পড়বে না, এটা আগে ব্রেনে ধরে নেন। 30 থেকে 40% কমন পড়বে, এই চিন্তা ভাবনা থেকে আপনার সৃজনশীল ভাবে আপনি কিভাবে আরো প্রস্তুতি নেবেন, পরের যে স্টেপ কি আছে সেভাবে আপনি আগাবেন। আপনি ধরেই নেন যদি শুরুতে বিগত বছরের প্রশ্ন পড়লেই আপনার পড়া শেষ হয়ে গেল, তখন কিন্তু আপনি অন্যদের থেকে খারাপ করবেন। এবং এই যে কনফিডেন্স, বিগত বছরের প্রশ্ন পড়লেই সলভ হয়ে গেছে, এই যে গল্প টিচাররা বলে বলে আপনাদেরকে লিমিট করে দিচ্ছে, আপনার ক্যাপাবিলিটিকে লিমিট করে দিচ্ছে, আপনার সৃজনশীলতাকে নষ্ট করে দিচ্ছে, আপনার এই পরিশ্রম করার যে প্রবণতা এটাকে আপনাদের রিডিউস করতেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে গল্প, আমরা ছিলাম বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রশ্ন সমাধান, সেক্ষেত্রে আপনি 17তম এবং 18তম নিবন্ধন পরীক্ষা। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে 17তম এবং 18তম নিবন্ধন পরীক্ষা, এইখানে আমরা লিখে দেই 17তম এবং 18তম 17তম এবং 18তম নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে রিসেন্টলি, সেই প্রশ্নগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। এখান থেকেই কোশ্চেনের প্যাটার্নগুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী কোশ্চেন সলভ করবেন। যত বেশি কোশ্চেন সলভ করবেন অন্যদের থেকে তত বেশি আপনি জানতে পারবেন। এখন যে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, সেটা হলো পিএসসির নন ক্যাডার যে প্রশ্নগুলো আছে। পিএসসির বিভিন্ন পদে পরীক্ষা হয়, এগুলো দেখবেন যে বিভিন্ন ধরনের জব সলিউশন পাওয়া যায়, পিএসসির কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, পিএসসির প্রিলিমিনারির জন্য কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। বাজারে অনেক প্রকাশনী আছে, আমি কোনো প্রকাশনীর নাম বলতেছি না, কোশ্চেন ব্যাংক সব সেম, তবে দেখবেন যে ভুলের পরিমাণ যেটাতে কম আছে তাদের কাছ থেকে, অর্থাৎ ভুল যেখানে কম আছে সেই
সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, আর বাকি অন্যান্য যে ইয়েগুলো আছে যেখানে ভুল বেশি আছে সেটা অ্যাভয়েড করবেন। পিএসসির নন ক্যাডারের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? এই প্রশ্নগুলো সলভ করবেন হলো টপিক ভিত্তিক। যারা জব সলিউশন পড়েন তারা কিন্তু ভালো করতে পারেন না। জব সলিউশন পড়ে কখন ভালো করা যায়? যখন অ্যাডভান্স লেভেলের প্রস্তুতির জন্য জব সলিউশনটা আমাদের খুবই কাজে লাগে। এই যে আমাদের প্রফেসরের একটা বিশাল বড় জব সলিউশন আছে, উরাকলের আছে, আরো অনেক প্রকাশনীর আছে, এটা বেশি ফ্রুটফুল হয় না। আমি এটাকে নিরুৎসাহিত করি পড়ার জন্য শুরুতে। তবে আপনি যেটা করবেন প্রত্যেকটা টপিক ভিত্তিক স্টাডি করবেন। এই পিএসসির যে নন ক্যাডারের প্রশ্নগুলো প্রত্যেকটা টপিক থেকে, ধরেন আপনি এখানে নাউন পড়তেছেন, আমরা ফর এক্সাম্পল আমরা নাউন পড়তেছি, নাউন অধ্যায়ে আপনি বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করার পরে নাউন থেকে টপিক রিলেটেড প্রপার নাউন থেকে কি ধরনের কোশ্চেন হয়েছে পিএসসিতে, কমন নাউন থেকে কোনো কোশ্চেন হয়েছে কিনা, এরপরে কালেকটিভ নাউন থেকে কোনো কোশ্চেন হয়েছে কিনা, বা নাউন আইডেন্টিফিকেশন নিয়ে যে কোশ্চেনগুলো আসার পসিবিলিটি আছে সেগুলো থেকে বিগত বছরের কোনো কোশ্চেন আসছে কিনা পিএসসিতে, সেইভাবে আপনি স্টাডি করবেন। কিন্তু এই যে আপনার জব সলিউশনে দেখবেন এক একটা কোশ্চেন এক একটা টপিক থেকে আসছে, স্কেটারিং ওয়েতে আপনি যদি স্টাডি করেন এখানে ভালো করতে পারবেন না। এটা চরম সত্য কথা। এভাবেই যদি আপনি স্টাডি করেন কোনোভাবেই আপনি একটা ফ্রুটফুল ওয়েতে আপনি এখানে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আপনার জন্য পরিশ্রম করেন কিন্তু সেটা যেন কাজে লাগে। একটা পরিশ্রম করবেন, দীর্ঘদিন এখানে সময় ইনভেস্ট করবেন, সে জায়গা থেকে আপনি যদি একটা রেজাল্ট বের করে না নিয়ে আসতে পারেন, একটা যদি আউটকাম যদি না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার এই পুরো পরিশ্রম বৃথা। আপনার সময় চলে গেল, এখানে এনার্জি চলে গেল, এবং সেই জায়গা থেকে আপনার স্বপ্ন পূরণ হলো না। সময় কিন্তু বারবার জীবনে আসে না। জীবন থেকে যে সময়টা হারিয়ে যায় সেই সময় জীবনেই কখনো ফিরে পাওয়া যায় না। আমাদের যে গল্প, আমরা বারবারই বলি, একদম অথেন্টিক যে বক্তব্য, এবং আমাদের একজন প্রার্থী হিসেবে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একজন আদর্শ প্রার্থী হিসেবে আমাদের কিভাবে কোন বিষয়গুলো প্রস্তুতি নেওয়া যেতে পারে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইন ডিটেইলস এখানে আলোচনা করতেছি। আসেন, আমরা যে গল্প করতেছিলাম সেটা হলো এই যে আপনি পিএসসির নন ক্যাডারের যে প্রশ্নগুলো পড়বেন, এই নন ক্যাডার পদের প্রশ্নগুলো পড়বেন হলো টপিক ওয়াইজ। বড় যে জব সলিউশন আছে সেই জব সলিউশন অনুযায়ী বিভিন্ন পদের যে প্রশ্নগুলো আছে সেই পদের প্রশ্নগুলো থেকে টপিক ভিত্তিক আপনি স্টাডি করবেন। প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরের পিএসসির কোশ্চেনগুলো একটাও যেন বাদ না যায় সেগুলো আপনি চেষ্টা করবেন। এই পিএসসির কোশ্চেনের মধ্যে কিন্তু দেখবেন আগে কয়েক বছরে এইখানে আপনার এই সরকারি হাই স্কুলের শিক্ষক নিয়োগের জন্য কিছু পরীক্ষা হতো এমসিকিউ পদ্ধতিতে, 200 মার্কের এখানে পিএসসি থেকে কোশ্চেন করা হতো। 18 সালেও এই পরীক্ষাটা হয়েছে, কিন্তু এখন সরকারি হাই স্কুলগুলোর ক্ষেত্রে এখন তারা এই নন ক্যাডার থেকে নিয়োগ দিচ্ছে, শিক্ষক নিয়োগ দিচ্ছে। এখন আগের পদ্ধতি নেই, সরাসরি তারা নিয়োগ দিচ্ছে না, কিন্তু সরাসরি নিয়োগ দেওয়ার যে সকল প্রশ্ন আছে, অর্থাৎ হাই স্কুলের শিক্ষক নিয়োগের জন্য পিএসসি থেকে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো বুঝে 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 সলভ করবেন। মুখস্থ তো করবেনই, মুখস্থ বিষয় যেগুলো শুধু মুখস্থ করবেন, আর যেগুলো বোঝার বিষয়, গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, এছাড়া আপনার আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো, অবশ্যই এগুলো বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবেন। ওইটার উপর ফোকাস করবেন যে কোন টাইপের কোশ্চেন হয়েছে, সেই অনুযায়ী অ্যানালাইটিক্যাল আরো যত ধরনের আপনার এই এক্সপ্লেনেশন আছে, আরো যত ধরনের এখানে অ্যানালিটিক্যালি আপনার এই ম্যাথমেটিক্যাল এখানে প্রবলেম আসতে পারে, সেগুলো আপনি সেইভাবে কোনো বই থেকে আপনি সলভ করার চেষ্টা করবেন। যে গল্প বলতেছিলাম, আমাদের পিএসসির গল্প শেষ হয়ে গেল। আমাদের এখন ফাইনালি আমরা যেটা দেখব, এইটা কাজ অবশ্যই করতে হবে। এই 5টা স্টেপে যদি প্রস্তুতি নিতে পারেন, আমি আপনাকে লিখিত দিতে পারি। আর আপনি যদি অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে গিয়ে আপনি যদি সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দেন, আপনার কমন পড়বে। চাকরি পাওয়া, দেখেন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক নির্ধারণ করেন বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে, তবে আপনার পরিশ্রমের উপরেই অনেকটা নির্ভর করে। আল্লাহ বিভিন্ন ভাবে আপনাকে বিভিন্ন ভাবে রিজিক প্রদান করতে পারেন, তবে রিজিকের উৎস এই যেহেতু আমাদের সামনে আসছে, সেই জায়গা থেকে আপনার জন্য চেষ্টা করা জরুরি। চেষ্টা করতেই হবে। ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না, তার মানে হাত গুটিয়ে বসে থাকবো? অবশ্যই না। 2025 সালে রিসেন্ট জব সলিউশন, 2025 সালে অনেকগুলো জব সলিউশন পাওয়া যায়। দেখবেন যে আপনার বিভিন্ন পাবলিকেশনের জব সলিউশন আছে 2 মাসের, 3 মাসের। 2025 সাল থেকে শুরু করে একদম জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত যে আগস্ট মাস চলতেছে, দেখবেন যে আগস্টেও নতুন জব সলিউশন চলে আসতেছে। অর্থাৎ বিভিন্ন পাবলিকেশন আছে, তারা রিসেন্ট যে পরীক্ষাগুলো হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ, এই সেই জায়গা থেকে বিভিন্ন মাসে যে জব সলিউশন গুলো বের হয়, বিভিন্ন পরীক্ষা হয়। দেখবেন যে এখানে নবম থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো রিসেন্ট জব সলিউশন থেকে শুধু সমাধান করবেন। শেষে, সবার শেষে, আগে না, আগে সমাধান করবেন সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক স্টাডি করার মধ্য দিয়ে একটা স্ট্রং প্রিপারেশন হবে। সেই জায়গা থেকে আপনি একদম লাস্টলি এসে চেষ্টা করবেন 2025-এর প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা রিসেন্ট রিসেন্ট সময় যে সকল কোশ্চেন হয়েছে বিভিন্ন পদে, সেই পদের কোশ্চেনগুলো আপনি পদ ভিত্তিক, এখানে আবার টপিক ভিত্তিক হবে না, পদ ভিত্তিক আপনার এই সমাধান করার মধ্য দিয়ে আপনি আপনার প্রস্তুতিকে এখানে সম্পন্ন করতে পারেন। এই যে গল্প 5টা স্টেপে প্রস্তুতি নেওয়ার যে গল্প, বিসিএস এর প্রশ্ন, প্রাইমারির বিগত বছরের প্রশ্ন, তবে এখানে সর্বাধিক গুরুত্ব পাবে 2018 থেকে শুরু করে 2023 সালের মধ্যে অনুষ্ঠিত প্রাইমারির যে সকল প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোকে আমরা ঠোঁটস্থ করব এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন গুলোকে বুঝে বুঝে আয়ত্ত করার চেষ্টা করব। শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে অনুরূপভাবে আমরা এখানে আয়ত্ত করব, তবে এখানে গুরুত্ব পাবে 17তম নিবন্ধন থেকে শুরু করে 18তম নিবন্ধনের যে প্রশ্নগুলো আসছে। এখানে দেখবেন আপনার সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট হলো আপনার স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, স্কুল 2 এর কোশ্চেনগুলো এখানে যারা ইন্টারমিডিয়েট পাস করে তাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সিলি টাইপের কোশ্চেন হয়। স্কুল 2 পর্যায়ের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ না, একেবারে সিলি টাইপের, এগুলো প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট না। প্রাইমারির জন্য স্কুলের প্রশ্ন এবং কলেজের প্রশ্নগুলো দেখবেন। স্কুল লেভেল 2 এইটা থেকে আপনার প্রস্তুতি আপনি নিলেও নিতে পারেন, না নিলেও নেই। আপনার মনে যদি সন্তুষ্টি নিয়ে আসতে চান তাহলে আপনি এই স্কুল লেভেল 2 এর কোশ্চেনগুলো সলভ করতে পারেন, তবে এইগুলাতে খুব বেশি আশা রাখার কোনো প্রয়োজন নাই। নিরাশার বাণী হয়তো আপনারা শুনতেছেন যে বিগত বছরের কোশ্চেন পড়লে আমাদের প্রস্তুতি শেষ হয়ে যেত, কিন্তু ভাইয়া তো অনেক বেশি এখানে সিলেবাস দিল না। চরম সত্য কথা, আপনি না বুঝলে আমার করার কিছু নেই, চাকরি আপনি পাবেন, পড়াশোনা আপনি করবেন, তবে আপনার জন্য দিক নির্দেশনা যেটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হয় সেই আমরা দিক নির্দেশনায় আপনাকে দিচ্ছি 2025 সালে রিসেন্ট জব সলিউশন স্টাডি করার মধ্য দিয়ে। তাহলে এখানে 5টা স্টেপে আপনার প্রস্তুতিকে আপনি সম্পন্ন করতে পারেন। আপনি যদি স্টাডি করেন আপনি সফল হবেন। আর এই 5টা কাজ যিনি করতে পারবেন, দেখেন এখানে 5টা স্টেপ, আপনি অবশ্যই কমন পাবেন, আমি বলে দিচ্ছি 100% আপনি কমন পাবেন। এই কথাগুলো হয়তো আপনাকে বলবে না কেউ, অনেকেই আছে বিভিন্ন ধরনের একেবারে অনেক এক্সপ্লেনেশন দাঁড় করাবে, কিন্তু মূল ঘটনা এই 5টা সিস্টেমেই, 5টা স্টেপেই আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো স্টাডি করার মধ্য দিয়েই টপিক ভিত্তিক এখানে আপনার সাউন্ড নলেজ, স্পষ্টভাবে প্রত্যেকটা টপিকের জ্ঞান থাকতে হবে। সেই জায়গা থেকে আপনি নিজেকে সময় দেন, আপনি হয়তো 2 থেকে 3 মাস সময় পাবেন, খুব বেশি সময় পাবেন না। দেখেন আপনার একেবারে 60 দিনের মধ্যে পরীক্ষা নিতে পারে, 60 দিনের মধ্যে যদি পরীক্ষা নেয় তাহলে এই 60 দিনে আপনার কি রকম পরিশ্রম করা উচিত, সেই জায়গা থেকে অনেক বেশি দৌড়াদৌড়ি না করে আপনি আমাদের যে পেজ আছে, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের পেজে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব যে এখানে সাজেশন প্রদানের মধ্য দিয়ে আপনি কিভাবে ভালো করতে পারেন। বিগত বছরের প্রশ্নের জন্য আমরা এখানে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব, টপিক ভিত্তিক সলভ করব। আমাদের টপিক ভিত্তিক বিভিন্ন ধরনের পিডিএফ যেগুলো আছে সেগুলো আমরা প্রদান করব, আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা ফ্রিতেই আপনাদেরকে এই বিষয়গুলো প্রোভাইড করার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের প্রত্যেকটা বিষয় এখানে 100% ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থাকে অথবা আপনাদের কোনো বিষয়ে কোয়ারি থাকে, আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা একটু কমেন্ট দেখি, আপনাদের কারো কোনো কমেন্ট আছে কিনা একটু জানান। ওকে, এখানে অনেকেই অনেক বিষয়ে কমেন্ট করেছেন। আচ্ছা, ওকে, অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত আছেন, কারো কোনো বিষয়ে জানার থাকলে আপনারা একটু জানাতে পারেন। আজকে আমরা লাইভে বিস্তারিত আলোচনা করলাম। দেখেন এখানে আপনি বিভিন্ন জায়গায় হয়তো কোর্স করবেন, আপনাকে এইভাবে বলবে না, আপনাকে কেউ হয়তো বলবে না, কিন্তু আমরা আপনাদের প্রস্তুতির জন্য যে ব্যাখ্যাগুলো, যেভাবে আপনার প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই জায়গা থেকে আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে ব্যাখ্যা করলাম। ইনশাল্লাহ আমাদের পেজে, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলতেছি, আমাদের পেজে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা টপিক থেকে এখন এই যে আমরা যেটা বলতেছিলাম, আমরা একটু দেখি যে ফাইনালি আসেন আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব। নেক্সটে যে আমাদের আলোচনা থাকবে, দেখেন আমরা নেক্সটে ইনশাল্লাহ আগামীকাল আমরা যে আলোচনা করব বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাতে কোন কোন টপিকের উপর আপনি গুরুত্ব দিবেন, বাংলাতে কোন কোন, আজকে তো ওভারঅল সমস্ত সাবজেক্টের আমরা একটা অ্যানালাইসিস করলাম এবং সেই জায়গা থেকে আপনার প্রস্তুতি কেমন হবে সেই জায়গা থেকে আমরা একটু দেখলাম।
আচ্ছা, আসমা আক্তার আপু বলেছেন ভাইয়া প্রস্তুতি ব্যাচ খুলছেন, আমরা এখনো প্রস্তুতি ব্যাচ খুলি নাই। আমরা প্রস্তুতি ব্যাচ খুলবো কিনা এটাও আমরা এখনো এই সিদ্ধান্ত নেইনি। ইনশাল্লাহ আমরা তবে সাপোর্ট দিব, আপনাদের সর্বোচ্চ সাপোর্ট পাবেন এখানে। আমাদের এখানে আপনারা সর্বোচ্চ সাপোর্ট পাবেন। আমাদের প্রাইমারির জন্য আমাদের একটা ব্যাচ আমরা ভর্তি নিয়েছি, আমাদের ব্যস্ততার কারণে আমরা ওই ব্যাচের ক্লাস নিতে পারি নাই। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ওই আগের যে প্রিভিয়াস যে ব্যাচটা আছে সেই ব্যাচটার সাথে আপনাদের সংযুক্ত করার জন্য। তবে এই ব্যাচটা কবে শুরু হবে এ ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আপনারা আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে ফ্রি ক্লাসগুলো করতে থাকুন। ইনশাল্লাহ এ টু জেড আপনাদের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে লাইভ ক্লাস আছে এই লাইভ ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসেন, আগামীকাল আমরা ইনশাল্লাহ আলোচনা করব আমাদের বাংলা বিষয়ের প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন টপিকের উপর আপনার প্রস্তুতি নেওয়া উচিত। আমরা একটা সাজেশন ক্লাস নিব। বাংলা বিষয়ের 25 মার্কের প্রস্তুতি কেমন হওয়া উচিত, বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য আমাদের বাংলা বিষয়ের এই 25 মার্কের প্রস্তুতি আমাদের কেমন হওয়া উচিত সেই জায়গা থেকে আমরা এখানে ক্লাস নিব। আপনারা সবাই আমন্ত্রিত আমাদের ক্লাসে, অবশ্যই ক্লাস করবেন এবং সেই জায়গা থেকে বাসায় বসে স্টাডি করবেন। আপনাদের অবশ্যই স্টাডি করা প্রয়োজন, আপনি স্টাডি করলে অনেক বেশি জানতে পারবেন। স্টাডি করতেই হবে, স্টাডি ছাড়া আপনাদের কোনো উপায় নেই। পড়তে হবে, পড়তে হবে, নিজেকে চাবুক মারতে হবে পরিশ্রমের মধ্য দিয়ে। চাবুক মারেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। সফলতা অবশ্যই আল্লাহর হাতেই আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সফল করান। সেই জায়গা থেকে যত ধরনের সাপোর্টের প্রয়োজন হয় আমরা বিভিন্নভাবে সাবজেক্টিভ নলেজ আপনাদেরকে শেয়ার করার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। অন্য জায়গায় বিভিন্ন জায়গায় এখানে দেখবেন যে বিভিন্নভাবে এখানে কোর্স করার মধ্য দিয়েই বিভিন্নভাবে এখানে আপনাদেরকে সাপোর্ট দিবে। যাই হোক, আমরাও আমাদের যে এখানে প্ল্যানিং আছে আমরা একদম শুরু থেকে আমরা আপনাদের প্রস্তুতির জন্য কিভাবে এখানে আপনার স্টাডি করা উচিত সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ফ্রিলি শেয়ার করব। আমরা অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল আমরা বাংলা বিষয়ের আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কতটা কোশ্চেন আসছে সমস্ত অ্যানালাইসিস আর আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং সেই জায়গা থেকে রিসেন্ট সময়ে যে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আমাদের কিভাবে সলভ করা উচিত, কোন কোন বই পড়া উচিত এবং কিভাবে আমাদের প্রস্তুতি সাবজেক্ট ভিত্তিক আমাদের প্রস্তুতিগুলো নেওয়া উচিত। আমরা 4 দিন বা 5 দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা অ্যানালাইসিস ক্লাস নেব। এরপরে আমরা আমাদের টপিক ভিত্তিক ক্লাসগুলো শুরু করব। আমাদের পেজের সাথে যুক্ত থাকুন। আর কোনো বিষয়ে যদি আপনাদের কনফিউশন মনে হয় আমাদেরকে ইনবক্সের মাধ্যমে জানাবেন। আর আমাদের নিবন্ধনের জন্য আমাদের ব্যাচ চালু হবে, নিবন্ধন শিক্ষক নিবন্ধনের ব্যাচও চালু হবে। শোনেন, এখানে শিক্ষক নিবন্ধনের পড়া এবং প্রাইমারির পড়া আর বিসিএস প্রিলিমিনারির যে পড়াগুলো এগুলো একদম সেম। একটা প্রস্তুতি নিলে অটোমেটিক্যালি অন্যান্য প্রস্তুতিও হয়ে যায়। আমরা ডেডিকেটেডলি আপনাদের বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এবং মেন্টাল অ্যাবিলিটির বিভিন্ন কোশ্চেন নিয়ে আপনাদের সামনে টপিক ভিত্তিক এবং আপনাদের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, সবার জন্য শুভকামনা থাকবে। সেই জায়গা থেকে একদম লাস্ট সময়ে আপনাদের যদি কারো কোনো ব্যাপারে যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আসি আর কিছু সময় আমরা শেষ করে দিব। দেখেন, এই যে পদসংখ্যা 13,000 এইটা হলো অ্যাপ্রক্সিমেট একটা সংখ্যা। এটা সার্কুলার হলে আপনি এই সংখ্যাটা বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন। তবে 13,000 আপনার উপজেলায় পদসংখ্যা কত আছে বা শূন্য পদের সংখ্যা কত আছে সেক্ষেত্রে আপনার এই উপজেলার যে প্রাথমিক শিক্ষা অফিস আছে সেই জায়গা থেকে পরিচিত যারা আছে তাদের সাথে আপনি কথা বলে কতগুলো এখানে পদসংখ্যা ফাঁকা আছে, শূন্য পদ আছে সেই জায়গা থেকে আপনি জানতে পারবেন। সেই জানার মধ্য দিয়ে আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত। এখানে 20% বিজ্ঞান আছে, এটা মাথায় নেওয়ার প্রয়োজন নাই, এটা নিয়ে মুভমেন্ট হবে। সেই জায়গা থেকে আপনার এখানে একটা সলিউশন আসবে। যদি তারা মনে করে যে 20% এখানে বিজ্ঞানের শিক্ষার্থীরাই শুধুমাত্র থাকবে আর অন্যান্য এখানে 80% পাবে, তবে এটার একটা সলিউশন আসবে, অবশ্যই আসবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। তবে আমাদের প্রস্তুতিকে আর কোনোভাবেই আমরা এখানে এই ডিলে করব না। আমরা অবশ্যই আজকে থেকে ইনশাল্লাহ পড়াশোনা শুরু করব। যার কাছে যেই বই আছে আমরা ইনশাল্লাহ পরবর্তী দিন কোন কোন বই নিয়ে আমাদের কিভাবে স্টাডি করা উচিত এবং অর্থাৎ সিলেবাসের প্রত্যেকটা অংশ থেকে কোন কোন বই পড়বেন, কিভাবে পড়বেন এবং কোন কোন বই থেকে কোন কোন টপিকগুলো স্টাডি করার মধ্য দিয়ে আপনার প্রস্তুতিকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। শেষ পর্যন্ত যারা আমাদের লাইভটি দেখেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনি অবশ্যই আমাদের যে লাইভটি আছে লাইভটি শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা দেখেন দীর্ঘ সময় আপনাদের জন্য ফ্রিলি সাপোর্ট দিয়ে যাচ্ছি, আপনি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের লাইভটি শেয়ার করবেন। পরিচিত যারা যারা আছে, পরিচিত বন্ধু বান্ধবী এখানে যারা সিনিয়র জুনিয়র আছে সবার মাঝেই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবেন এবং পরিচিত যারা আছে অবশ্যই তাদেরকে আমাদের লাইভে মেনশন দিবেন। বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমাদের ক্লাসগুলো
আমাদের এখানে সাজেশন ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, শেয়ার করার মধ্য দিয়েই আপনি আমাদেরকে একটু হেল্প করবেন। সবার জন্য শুভকামনা থাকবে। ইনশাল্লাহ পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল আমাদের সাবজেক্ট ভিত্তিক বাংলা সিলেবাস অ্যানালাইসিস ক্লাস, এবং সেই জায়গা থেকে সাবজেক্ট অর্থাৎ বাংলা সাবজেক্টের জন্য আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত, কোন কোন বইগুলো পড়া উচিত, কোন কোন আপনার টপিক, কোন কোন অধ্যায়ের উপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত, সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সামনে দেখা হবে। শেষ পর্যন্ত আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।